963 নম্বর লেনদেনটি সম্পন্ন হয়েছে। 1000 এ পৌঁছাতে আরও 37টি এন্ট্রি প্রয়োজন। দোকানদার, আপনি 2 ঘন্টা ধরে ঘুমিয়ে আছেন। দোকানদারের এত তাড়াহুড়ো কিসের? কোনো গ্রাহক নেই। পূর্ববর্তী দোকান মালিকদের মধ্যে কে কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী ছিলেন না? তোমার উপর নির্ভর করছে 99তম। সে সারাদিন শুধু ঘুমায়। সুজিওয়ান, তুই একটা প্রতারক। ওহ, অদৃশ্য হওয়ার চাদর। কোনো অদৃশ্য হওয়ার চাদর? এটা তো একটা ছেঁড়া কাপড় মাত্র। কি হয়েছে? আরেকজন বিক্রয়োত্তর সেবা প্রতিনিধি। বডলেজওয়ালাই জয় জয় জো। এটি একটি আত্মায় পরিণত হয়েছে। বিশাল দান। বডলেজ। খুব দ্রুত দৌড়ায়। হা হা হা। সব দোষ তোমাদের, তোমরা 3 রাস্তার। ওই লোকগুলো আমাকে 3 ব্লক ধরে তাড়া করেছিল। আপনি কি জানেন? এক চাচার হাতে মালপত্র বহনের লাঠি দিয়ে প্রায় আমার মাথায় আঘাত লেগেছিল। 600 অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রেখা। গোপনকারী রুনস, লাইট লকিং অ্যারে, শ্যাডো রিফ্র্যাকশন অ্যারে, অরা কনসিলমেন্ট অ্যারে। সবকিছু স্বাভাবিকভাবে কাজ করছে। দেখুন, কোনো সমস্যা নেই। পোশাক সবকিছু ঢেকে রাখতে পারে। মূল ধারণাটি হলো, যিনি এটি পরিধান করেন তিনি আসলে তা লুকাতে চান। আপনি কি বোঝাতে চাইছেন? অদৃশ্য হওয়ার চাদর পরিধানকারীর মনের কথা পড়তে পারে। যে অংশগুলো লুকাতে চান সেগুলো লুকিয়ে ফেলুন। শুধু লেজটাই লুকানো যায় না। এর মানে হলো, তুমি আসলে তোমার হৃদয়ে এই লেজটাকে স্বীকার করো না। এটি নিজেরই একটি অংশ। বাজে কথা। আমি চাই না কেউ তাকে দেখুক। আমি চাই না অন্যরা দেখুক। সে যে তোমার, তা স্বীকার না করার থেকে এটা ভিন্ন। আমাকে এইসব আজেবাজে কথা বলা বন্ধ করো। যদি কোনো সমস্যা হয় আমরা আপনার টাকা ফেরত দেব। নিজেই দেখুন। এটা একটা সন্দেহজনক ব্যবসা। আমাদের দোকানটি 700 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। ফেরত বা বিনিময়ের কোনো নজির নেই। নিয়মকানুন হলো একটি বই। তুমি কিসের জন্য এত গর্বিত? আপনার মতে বইটিকে? আমি 1 নম্বর সর্বশক্তিমান দোকান। দোকানের ধন। বিক্রয়োত্তর সেবা উপলব্ধ আছে। এর মানে কি? যাব কি যাব না? মোরব্বা হথর্নের দোকানটি বন্ধ হয়ে গেল। কোন ক্যান্ডিড হথর্ন? গতবার বাজারে তুমি খুব দ্রুত দৌড়েছিলে। তুমি কি মোরব্বা কেনানি হথর্ন ফল কিনোনি? লেনদেন নং 963। বিক্রয়োত্তর ফলক। গ্রাহক জাতিগত সংখ্যালঘু জিয়াউলি। অভিযোগ, অদৃশ্য হওয়ার চাদরটি লেজটি লুকাতে পারে না। দোকানের মালিক নিশ্চিত হলেন যে পণ্যটিতে কোনো গুণগত সমস্যা ছিল না। সমস্যাটা গ্রাহকের মনেই রয়েছে। এই ব্যবসায়িক সফরের আনুমানিক খরচ হল। আমি বলেছি যে আমি কোনো বিক্রয়োত্তর সেবা চাই না। আপনাদের সাথে বাজারে গেলে কি ধরনের বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়? তোমাকে যেতে হবে না। অসাধু ব্যবসায়ীরা এই পথটি সরাসরি বাজারে নিয়ে যায়। গতবার ওই বাজারে আমি প্রায় মার খেয়েই মরতে বসেছিলাম। গতবার তুমি একা ছিলে। দুটি স্ট্রিং। আচ্ছা, আমি কি হথর্ন নেব নাকি ইয়াম? আপনি কি খান? আমি খাবো না। চলো যাই। এক জায়গায় বেশি দিন থাকবেন না, তাহলে পরিচিতি পাবেন না। 2 আটি হথর্ন। চলো যাই। চলো যাই। এ ব্যাপারে আমাকে বলুন। কি বলো? তুমি অদৃশ্য হওয়ার চাদরটা কেন কিনলে? তুমিই তো বলেছিলে আমার হৃদয় এই লেজটা মেনে নিতে পারছিল না। আমি ঘটনা প্রবাহ নিয়ে কথা বলছি। কারণটা শুধু তুমিই জানো। তুমি কি শিয়াল গোষ্ঠীর নিয়মকানুন জানো? 9 পুত্র শিয়ালি রাজা। 9টি লেজ জন্মগত। এমনকি 8 অস্পষ্ট যাদের আছে তারাও মাথা উঁচু করে চলতে পারে এবং সম্মানিত হতে পারে। যত এগোতে থাকেন পরিস্থিতি ততই খারাপ হতে থাকে। শিয়াল গোত্রে আমার মতো। এক লেজওয়ালা শিয়াল। এটা অনেকটা লেজ না থাকার মতোই। ওরা আমাকে টাকলেজওয়ালা খাটাস বলে ডাকে। তুমি কি আসলে একটা ইঁদুর? তার লেজের চেয়েও বেশি ইঁদুর আছে। অন্তত ইঁদুরটার একটা ভালো আছে। হা হা হা। ছোটবেলা থেকেই এমনটা হয়ে আসছে। শিয়াল গোষ্ঠীতে আমি মাথা উঁচু করে চলতে পারি না। পরে আমি ভাবলাম, যেহেতু তারা গোত্রে টিকে থাকতে পারে না, মানব জগতে যাওয়াই শ্রেয়। মানব জগতে 9 পুত্র শিয়ালদের ব্যাপারে কোনো নিয়মকানুন নেই। আমি আমার লেজ লুকালাম। তাহলে আপনি অদৃশ্য হওয়ার জন্য বা অন্য কোনো কারণে অদৃশ্য হওয়ার চাদরটা কেনেননি। তুমি শিয়াল হিসেবে তোমার পরিচয় লুকাতে চাও? লেজটা হলো সবচেয়ে সুস্পষ্ট চিহ্ন। চলো যাই। আমাদের তো এখনো বাজার ঘুরে দেখা শেষ হয়নি। তুমি এখনো ঘুমাবে না? আমি তো তোমাকে বলেছিলাম আমি এখানে মোরব্বা খেতে এসেছি। ওখানে চিনির মূর্তি বিক্রি হচ্ছে। এই অসাধু ব্যবসায়ী কি বিক্রয়োত্তর সেবার জন্য এখানে এসেছেন নাকি শুধু ঘুরে দেখছেন? এবং আমি সাথে কোনো টাকা আনিনি। আপনার অ্যাকাউন্টে রাখুন। তুমি শুধু আমার কাছ থেকে আরও টাকা খরচ করানোর চেষ্টা করছো, তাই না? ক্যান্ডিযুক্ত হথর্নের 2টি মালা। চিনির মূর্তি। একটি ভাজা মিষ্টি আলু। একটি বায়ুকল। মোটের কোনো তারা নেই জিয়াউলি। আমি আগামীকাল আবার বাজারে যাব। আবার যান। গতবার বাজারে তুমি খুব দ্রুত দৌড়েছিলে। এমন একজন ছিলেন যার সাথে আমার দেখা হয়নি।
হু, তুমি আগামীকাল জানতে পারবে। আজ রাতে তুমি পেছনের ঘরে থাকবে। বিছানাটা পরিষ্কার। তোমার এই জীর্ণ সরাইখানায় কে থাকতে চায়? আপনার পেছনের দ্বিতীয় ঘরটির প্রবেশপথে একটি শব্দরোধী ব্যবস্থা রয়েছে। আসলে সে কখনো যায়নি। রাতারাতি অতিথিরা। শেষবার আমাদের এখানে অতিথি এসেছিলেন 60 বছর আগে। আগামীকাল আবার যাওয়াটা অসম্ভব নয়। চলো যাই। আরও কিছুক্ষণ ঘুমান। তারা চিনির প্রলেপে মোড়া হয়ে গেছে। সু জিউয়ান, আপনি ঠিক কোনো ব্যক্তির কথা বলছেন? এটা কি আমাকে কেনাকাটা করতে প্রলুব্ধ করার আরেকটি কৌশল? টাংরেন পানের পাশে এগিয়ে যান। আরও খাবার। তাং রাজবংশের ব্যক্তি নন। তারা এমন লোক যারা চীনাদের বিক্রি করে। তুমি গতবার খুব দ্রুত দৌড়েছিলে। আমি এই দোকানটা খেয়াল করিনি। একটি চীনা স্টল। এতে সমস্যাটা কি? ওহ মেয়ে, তোমার লেসটা কি সুন্দর। কি? এই রংটি দেখুন। সোনালী কমলা। সূর্যের নিচে তখনও তা ঝলমল করছিল। আমি 40 বছর ধরে চিনির মূর্তি তৈরি করে আসছি। আমি এই রংটা মেশাতে পারবো না। তোমার কি ভয় করে না? ভয় পাওয়ার কি আছে? এই বৃদ্ধ লোকটি তো এই বাজারে 40 বছর ধরে দোকান চালাচ্ছেন। আমি নানা রকম অদ্ভুত ও অস্বাভাবিক জিনিস দেখেছি। তাতে কি যদি এর লেস থাকে? লেস থাকলে দেখতে ভালো লাগে। হে হে, খুব নরম এবং উষ্ণ। শিয়াও বাওয়ের যাকে তাকে জড়িয়ে ধরা উচিত নয়। লেস। আমার ছোট বোনের লেসটা ছুতে সবচেয়ে ভালো লাগে। আমার বিড়ালের চেয়েও নরম। গতবার আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমি খুব দুঃখিত মেয়ে। ওই লেসটা সত্যিই সুন্দর। দেখা যাচ্ছে যে সবাই তাকে কুৎসিত মনে করে না। আমি কখনো কুৎসিত নেই। যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তাহলে তুমি আমার লেস দেখতে পাবে। তোমার কাছেও এটা অদ্ভুত মনে হয়নি? আমার কাছে যা অদ্ভুত লাগে তা হলো, তুমি তাকে স্কার্ফ দিয়ে জড়িয়ে দিলে কেন? এমন গরমের দিনে। তুমি জানো তোমার কথাগুলো কতটা বিরক্তিকর? তুমি আমার প্রশংসা বিশ্বাস করো না। আপনি যে বিরক্তিকর কথাগুলো বলেছিলেন সেগুলো মনে রাখবেন। ধন্যবাদ। তুমি তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? তুমি তো এখনো মোর বাটার দাম দাওনি। সুরক্ষামূলক সিল। কেউ এর লেজের ভেতরে আধ্যাত্মিক শক্তিকে আবদ্ধ করে দিয়েছে। কে তাদের আধ্যাত্মিক শক্তি ভাগ করে নেবে? একটি লেজওয়ালা ছোট্ট শিয়াল। তুমি তার কাছে লিনি। আগামীকাল মামলাটি বন্ধ করে দেওয়া হবে। এটা কি? প্রথমে বসুন। আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। তুমি কি জানো তোমার লেজের ভেতরে একটি সিল আছে? আপনি কিভাবে জানেন? গতকাল সূর্যাস্তের আলো তোমার লেজটা ঝলমল করছিল। একটি সাধারণ শিয়ালের লেজে কোনো আলো থাকবে না। লেজের ভিতরে যদি কিছু সিল করা না থাকে। কে উপাধিটি প্রদান করেছিলেন? লিউক্সি। তুমি প্রত্যাখ্যান করতে জেদ ধরেছিলে। আমি তোমাকে এর লেজ কাটতে দেব না। এক লেজওয়ালা শিয়াল শিয়াল জাতির জন্য কলঙ্ক। একমাত্র লেজটি কেটে ফেলুন। এটা লেজবিহীন শিয়াল। বংশধারা পুনর্গঠনের ছদ্মবেশে নতুন করে সাধনা শুরু করা যেতে পারে। এটা তার জন্য একটি সুযোগ। কি সুযোগ? যে শিয়ালের লেজ কাটা তার আধ্যাত্মিক শিরা ছিন্ন হয়ে যায়। সে তার জীবদ্দশায় আর কখনো চাষাবাদ করতে পারবে না। তুমি চাও সে বেঁচে থাকুক, নাকি তার শুধু একটা ফাঁপা খোলস তৈরি করা উচিত? তাহলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? সে তার অকেজো লেজটা রেখে দিল। এতে পুরো শিয়াল বংশের উপর লজ্জা নেমে এল। ওটা তার লেজ, তার শরীরের অংশ। কেউ তাকে ধমকাতে পারে না। তুমি তাকে কিছুক্ষণের জন্য রক্ষা করতে পারো, আজীবন সুরক্ষা দিতে পারে না। তারপর আমি তাকে নিয়ে যাব। তোমাকে শিয়াল গোষ্ঠী ত্যাগ করতে হবে। আমি তাকে এই পৃথিবীতে তোমার নাগালের বাইরের এক জায়গায় নিয়ে যাব। লিউটাইড, তুমি এই দরজা দিয়ে বেরিয়ে এসেছো। সে একজন বিশ্বাসঘাতক। আর কখনো ফিরবে না। জিয়াওলি বেরিয়ে আসে। মা, ভয় পেজো না। মা তোমাকে নিয়ে যাবে। ওহ, জিয়াওলি এসে গেছে। আপাতত এখানেই থাকি। মা, ওদের শুধু একটা লেজই বাকি আছে। মা তার সমস্ত শক্তি তোমার লেজে সঞ্চয় করে রেখেছেন। তোমার বড় হওয়ার অপেক্ষায় আছি। তুমি খুব শক্তিশালী হবে। আমি অসাধারণ হতে চাই না। আমি চাই আমার মায়ের লেজটা উল্টো হয়ে যাক। লেজওয়ালা বোকা শিশু। শুধু একটা লেজ। দেখো, তোমার মা এখন ঠিক তোমার মতোই।
কি চমৎকারী না হতো যদি আমরা একজোড়া লেজ কাটার ডাকুন হতাম। জিয়াউলি, মনে রাখে, তোমার লেজ কোনো ত্রুটি নয়। এটা তোমার মা তোমাকে দিতে পারেন এমন সবচেয়ে ভারী জিনিস। পরবর্তীকালে আমার মা আমাকে মানব জগতে থিতু করেছিলেন। নিজে গিয়ে আত্মার সাথে সংযুক্ত হওয়ার কোনো পদ্ধতি খুঁজে বের করুন। সে আর কখনো ফিরে আসেনি। আমি এই লেজটা ঘৃণা করি, কারণ প্রতিবার আমি তাকে দেখি তখন আমার মনে পড়ল যে সেই আমার মায়ের শক্তি কেড়ে নিয়েছিল। যদি আমার এই লেজটা না থাকতো, যদি আমি প্রথম থেকেই শিয়াল না হতাম। শাওলি, তুমি তো বলেছিলে যে তুমি লেজ ঘৃণা করো, কারণ এটি তোমাকে তোমার নিজের কথা মনে করিয়ে দেয় যে কিনা তার মাকে রক্ষা করতে অক্ষম ছিল। কিন্তু আপনি কি কখনো এ ব্যাপারে ভেবে দেখেছেন? তোমার মা তার আধ্যাত্মিক শক্তি তোমার লেজের ভেতরে আবদ্ধ করে রেখেছিলেন। এর কারণ এটা নয় যে সে তোমাকে ক্ষমতাহীন মনে করে। বিপরীতে, তিনি বিশ্বাস করেন যে একদিন তুমি এই ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। এই কারণেই আমি তাকে আপনার হাতে তুলে দিয়েছি। তোমার মা শুধু লেজটা নিয়েই তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। লেজ থাকায় সে লজ্জিত বোধ করত না। সে মনে করে তোমাকে দেখতে ওইরকমই। সে তোমার মতো হতে চায়। তুমি লেজটাকে ঘৃণা করো না। তাকে ধরে রাখতে না পারার জন্য তুমি নিজেকে ঘৃণা করো। জিয়াউলি, অবশেষে তুমি ওকে চেপে ধরা বন্ধ করলে। মায়ের শক্তি সর্বদা তোমার পাশে আছে। তোমাকে শুধু তাকে মেনে নিতে হবে। নিজেকে গ্রহণ করুন। পিতামাতা, তোমার আত্মীয়দের খুঁজে পাওয়ার জন্য আমি এই কম্পাসটি পেয়েছি। এটি আপনার সাথে আধ্যাত্মিকভাবে সংযুক্ত ব্যক্তিদের উপস্থিতি অনুভব করতে পারে। তোমার মা তার আধ্যাত্মিক শক্তি তোমার লেজের ভেতরে আবদ্ধ করে রেখেছিলেন। আধ্যাত্মিক শিরা সংযুক্ত। সে যেখানেই থাকুক না কেন, এটি পথ দেখাতে পারে। নর্থ ওয়েস্ট রোড, অনেক দূরে। আমার একটি লেজ আছে এবং আমি দ্রুত দৌড়াতে পারি। সু জিউয়ান, ধন্যবাদ। যদিও আপনি একজন বিচক্ষণ ব্যবসায়ী, আর মোরব্বা বা মোরব্বার দাম অনেক বেশি। ক্যান্ডিড হথর্নের টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ করে দিন। পরের বার আমি টাকা দেব। সু জিওয়ান, আমার মাকে খুঁজে বের করার জন্য অপেক্ষা করো। আমি তাকে আপনার দোকানে নিয়ে এসেছি। তাকেও তোমার মোরব্বাটা চেকে দেখতে দাও। ভালো। তুমি তার কাছে লিনি। প্রথম লেনদেন। দোকান মালিকের আরও 36টি লেনদেন বাকি আছে। আমি জানতাম কখন 1000টি লেনদেন সম্পন্ন হয়েছিল। এরা সবাই কি সেই সব মানুষ যাদের কাছে আমি ঋণী? দরজা দেবতা কি নান? 300 বছরের অভিজ্ঞতা। দ্বার দেবতারা নগর দেবতার কাছে নিবন্ধিত হয়েছিলেন। ভাই কিন চা পান করছেন। দোকানদার সু, আমি কিছু কিনতে এসেছি। কি? এমন এক তাবিজ যা আমার দ্বার দেবতাদের ঐশ্বরিক শক্তি হরণ করে। শি লিংফুর কার্যকলাপ অপরিবর্তনীয়। আপনাকে ধন্যবাদ জানানোর অর্থ হল আপনিও একজন সাধারণ মানুষ। আমি জানি। আমি পদত্যাগ করতে চাই। তিনি 300 বছর ধরে দ্বার দেবতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি হঠাৎ কেন ছেড়ে দিতে চাইলাম? 300 বছর আগে লিন পদবীর একটি পরিবার আমার জীবন বাঁচিয়েছিল। আমি শপথ করছি আগামী প্রজন্ম পর্যন্ত তাদের পরিবারকে রক্ষা করব। 300 বছর হয়ে গেছে। লিন পরিবার অনেক আগে অন্যত্র চলে গেছে। 7-8টি পরিবার পরিবর্তিত হয়েছে। ঝাং পরিবার, লি পরিবার, ওয়াং পরিবার। বাকিটা আমার মনে নেই। আমি আর আমার পৃষ্ঠপোষককে রক্ষা করছি না। এটা এমন এক দরজা যা আমাকে চিনতে পারে না। এই ছবিটা খুবই সস্তা রুচির। আরও সুন্দর একটি স্টিকারে পরিবর্তন করুন। আমি তাকে দোষ দিই না। সে জানত না যে তার কথার মধ্যে এক ঐশ্বরিক উপস্থিতি ছিল। হঠাৎ করেই আমার ক্লান্ত লাগতে শুরু করল। এমন কাউকে পাহারা দেওয়া যে জানে না আপনি সেখানে আছেন। এটাকে কি বোকামি বলে মনে করা হয়? যখন লিন পরিবার চলে গেল, তুমি আমাদের সাথে যাওনি কেন? আমার কোনো ধারণা নেই। আমার কোনো ধারণা নেই। যদি না বোঝেন তাহলে তাড়াহুড়ো করে ছেড়ে দেবেন না। আমার কাছে চি লেংফু আছে, কিন্তু আজ বিক্রি হচ্ছে না। আমি তোমাকে এটা আগামীকাল দেব। এই জিনিসটা দেখুন। এই ফটকটি শুধু লোকজনকে পাহারা দেওয়ার জন্য নয়। আমি তোমাকে এই তাবিজটি বিক্রি করব না। একটি সাদা কাগজ। 300 বছর আগে অন্য কেউ তোমার ছবি এঁকেছিল। ক্রুদ্ধ বজ্র, ইস্পাতের চাবুক ধরে থাকা। এবার তুমি নিজেই এটা আঁকো। তুমি এটা তোমার ইচ্ছামতো আঁকতে পারো। আঁকাটা শেষ করার পর আমি ওটা আবার আগের জায়গা লাগিয়ে দিলাম। আমি আঁকতে তেমন ভালো নই। এটা ভালোভাবে আঁকার দরকার নেই। তুমি যেমন হতে চাও ঠিক তেমন মানুষটির ছবি আঁকো। এই দরজাটি মঙ্গলমা। লোকজনকে পেস্ট্রি খাওয়াবো। অঙ্কনটি খুব ভালো নয়। এটা দেখতে ভালো লাগছে কিনা তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই সেই শৈলী যা আপনি বেছে নিয়েছেন।
হাহা, দাদু আজ খুব খুশি। দরজার চৌকাঠের নকশাটি আলোকিত হয়ে উঠল। ওই প্যাটার্নটি সরল নয়। লেনদেন নম্বর 968। পণ্যটি ফাঁকা। এক শীট ড্রয়িং পেপার। অনুষ্ঠানের পর তিনি নিজেই এটি এঁকেছিলেন। দোকানদার সু, আপনি আমাকে কি দেখাতে চান? যে দরজাটি তুমি 300 বছর ধরে পাহারা দিয়েছ। চলুন শুরু থেকে 300 বছর আগের দিকে ফিরে তাকাই। সতেরোটি দুষ্ট আত্মা, 9টি ভূত, 3টি প্রাকৃতিক দুর্যোগের পরিণতি। প্রতিবার যখন অনেক রাত হয়, প্রতিবারই কাজটি নির্বে করা হতো। কেউ দেখেনি, কেউ জানে না। বাবু, তুমি কি করছো? দাদু, দরজাকে সুপ্রভাত জানাও। একজনের চোখে পড়াই যথেষ্ট। এই বজ্রপাতকে আবহাওয়ার মতো মনে হচ্ছে না। দোকানদার সু, আমি দস্তানা কিনতে চাই। কি দস্তানা? ব্যবধান, যে ধরনের বজ্রপাত আটকাতে পারে। 93 সেট ড্রাগন টেন্ডন চাবুক। আইস সিল্ক। তারা এমনকি লাউজির চুল্লির ছাই দিয়েও বুনতে চেষ্টা করেছিল। সব 93 জোড়াই নষ্ট হয়ে গিয়েছিল। আপনি কি দস্তানা কিনতে এসেছেন নাকি ডাকটিকিট সংগ্রহ করতে? প্রত্যেকে 3টি শ্বাসের বেশি টিকতে পারল না। 93টি কপি যথেষ্ট নয়। এতে বোঝা যায় যে সমস্যাটা হয়তো গ্লাভসের নয়। আমার শুধু এক জোড়া ব্যবহারযোগ্য দস্তানা দরকার। দোকানদার, আপনার কাছে এখানে কিছু আছে? আমার দোকানে এই 3টি সেরা ইনসুলেশন সরঞ্জাম। অতল গহ্বর অবর্ণনীয় দস্তানা, স্বর্গীয় বজ্রপাতের 9টি আঘাত সহ্য করতে সক্ষম। এটার দাম 300 ইউয়ান হওয়া উচিত না। ছিয়ানব্বইতমটি। আপনি কি দস্তানা কিনতে এসেছেন নাকি বিদ্যুৎ পোড়াতে? জেনারেল ইনের 96 জন লেফটেন্যান্টও তা থামাতে পারেনি। সম্ভবত আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। আর কোনো উপায় নেই। আমাকে তাকে থামাতেই হবে। আমি শুধু আমার মেয়ের মুখটা ছুতে চেয়েছিলাম। যেহেতু চলে যাওয়ার কোনো তাড়া নেই, 1 কাপ গরম চা খান। আমাকে বলুন, আপনার আর আপনার মেয়ের মধ্যে ঠিক কি ঘটেছিল? দেখুন, আমি তাকে 1 কাপ চাও দিতে পারিনি। সেটা 3 মাস আগের ঘটনা। 3 মাস আগে মর্তলোকে আমার মেয়ের সঙ্গে আমার পুনর্মিলন হলো। তার নাম ইননিয়ান। 1000 বছর ধরে হারিয়ে গেছে। সে দেখতে হুবহু তার মায়ের মতো। তুমি সত্যিই আমার বাবা। বাবা 1000 বছর ধরে তোমাকে খুঁজছেন। নিয়ানের। নিয়ানর, এদিকে এসো না। বাবা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি না। পরে আমি স্বর্গলোকে থাকা সমস্ত তাপনিরোধক জাদুকরী নিদর্শনগুলো পরীক্ষা করে দেখলাম। যতক্ষণ আমরা এই বজ্রপাতকে আটকাতে পারব, আমার জীবন দিয়ে হলেও আমি এটা নেব। নিয়ানর, এটা তোমার বাবার দেওয়া উপহার, এটাতে হাত দিও না। যাই হোক, যতক্ষণ আমি তার জন্য দুঃখ অনুভব করি, তার আরও কাছে যেতে চাই। ওই অভিশপ্ত বজ্রপাত, তারা যুদ্ধক্ষেত্রের চেয়ে 1000 গুণ বেশি হিংস্র হয়ে উঠবে। জেনারেল ইন, আপনি তো তার কাছে গিয়েই একটা বললেন। বজ্রপাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। হাত তুলুন। এটা তোমাকে কষ্ট দেবে।
এটা এখানে রাখো, আমি তোমাকে জিজ্ঞেস করব। আপনি কি সাধারণত কারো হাত ধরার সময় এমনটা করেন? মনে হচ্ছে আগে কখনো এমনটা হয়নি। সুতরাং এই বজ্রপাত কাউকে লক্ষ্য করে নয়। এর লক্ষ্য আপনার চিন্তাভাবনা। এবং যোগাযোগ করুন এবং আরাম করুন। তোমার বজ্র দেখি। এখন আমি শুধু এটাই চাই যে তুমি একজন স্বর্গীয় সৈনিক বা সেনাপতি হও। যুদ্ধে সৈন্যদলকে নেতৃত্ব দেওয়ার দৃশ্য। খুব ভালো। খুব স্থিতিশীল। এখন তোমার মেয়ের কথা মনে পড়ছে। এটা কিভাবে সম্ভব? তুমি কি ওটা দেখেছ? হাজার হাজার সৈন্যের মুখোমুখি। তুমি পাথরের মতো অটল। আমার মেয়ের কথা ভাবছি। আপনার লাইটিংটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। এমন নয় যে দস্তানাগুলো যথেষ্ট ভালো ছিল না। সেনাপতি ইন, আপনি তাকে যত বেশি রক্ষা করতে চান, অপরাধবোধ এবং উত্তেজনা যত বেশি, বজ্রপাত যত বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি তার কাছে হাজার বছরের ঋণী। জনাব সু, আমি একটি পুরনো নথি খুঁজে পেয়েছি। ইমিন চিন্তাভাবনা সম্পর্কে। ইমিয়ান ইতিমধ্যেই তার সপ্তম পুনর্জন্মে রয়েছেন। প্রতিটি জীবনেই ক্ষণস্থায়ী। কারণ সেই উপদেবতার শরীর তা শিতে পারেনি। অনুগ্রহ করে আপনি কি বোঝাতে চাইছেন তা ব্যাখ্যা করুন। তার দেবতুল্য শরীর তার বাবার প্রচণ্ড বংশধারা সহ্য করতে অক্ষম। সে কখনো মরণশীলদের মতো স্বাভাবিক জীবনকাল পায় না। আমি তাকে ধ্বংস করেছি। আমি তাকে ধ্বংস করেছি। 7টি জীবনকাল। সেই অপরাধবোধ যা 97তম জোড়া দস্তানা দিয়েও লুকানো যায়নি। আমি জেনারেল ইনের দস্তানা বিক্রি করছি না। কি? আপনাকে 100 কপি বিক্রি করলেও কোনো লাভ হবে না। অন্য পদ্ধতি চেষ্টা করুন। আমার সাথে বাড়ির পেছনের উঠোনে খেতে এসো। খাবার খান। হ্যাঁ, আপনার মেয়েও এখানে আছে। তুমি নিয়ানকে আসতে দিলে না, আমি ওকে আঘাত করব। নিয়ম একটাই। নিজেকে থর ভেবো না। শুধু একজন সাধারণ বাবা হয়ে উঠুন। বাবা। জেনারেল ইন একজন সাধারণ বাবা। খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমিও এটা চেপে রাখতে পারি না। পিচ্ছিল। হা হা হা। বাবা, এই বাঁশের কচি ডগাগুলো খুব সুস্বাদু, তোমার চেখে দেখা উচিত। ভালো। বাবা, ছোটবেলায় আমি এটাই সবচেয়ে বেশি চেয়েছিলাম। না। না। বিদ্যুৎ। মিষ্টি। বাবা খুব মিষ্টি। দস্তানা বজ্রপাত থামাতে পারে। অদম্য হৃদয়। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যা অভাব তা তাপ নিরোধক ব্যবস্থা নয়। এর মূল কথা হলো নিজেকে একজন সাধারণ বাবা হিসেবে মেনে নেওয়া। দোকানের মালিক সু মাথা নত করলেন। আমার মেয়ের 7 জন্মের যন্ত্রণার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। সু চাচা, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কিছুই বিক্রি করিনি। আমাকে কিসের জন্য ধন্যবাদ দেবে? যদি তুমি কিছুই বিক্রি না করো তাহলে তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ফিরে যাও এবং একটি ভালো জীবন যাপন করো। ভবিষ্যতে খেতে চাইলে আমি নিজেই অসমান্থাস কেক বানিয়ে নেব। বিদায়, ছোট্ট নোটবুক। আমাকে সর্বজ্ঞ বলতে পারেন। লেনদেন নম্বর 969। পণ্যটির জন্য কোনো বিক্রয়োত্তর সেবা নেই। নিখুঁত। পূর্ব চীন সাগর থেকে আগত সম্মানিত অতিথি, অনুগ্রহ করে বসুন। আমি এমন চোখের ড্রপ কিনতে চাই যা মানুষকে কাঁদায়। আও জুয়ান। পূর্ব সাগরের ড্রাগন রাজার 3য় রাজপুত্রের ড্রাগন প্রাসাদ। প্রথম জেনারেল। ডাকনাম বরফ ড্রাগন। কখনো চোখের জল না ফেলার জন্য বিখ্যাত। অশ্রু উৎপাদনকারী পদার্থটি কি অন্য কারো উপর নাকি নিজের উপর ব্যবহার করা হয়? নিজের। আমার মা মারা যাচ্ছেন। আমি কাঁদতে পারি না। তোমার 2 বড় ভাই এভাবে কাঁদছে। তুমি কি লোহা না পাথর দিয়ে তৈরি? এমনকি তোমার মাও তোমার এক ফোঁটা চোখের জলের যোগ্য নয়। ঠান্ডা মাথার এবং নির্মম। 3য় রাজপুত্র সত্যিই হৃদয়হীন। সম্রাজ্ঞী প্রায় চলে গেছেন। আমার চোখ দুটো পুরোপুরি শুকনো ছিল।
সবাই মনে করে আমি নির্মম। হয়তো তারা ঠিকই বলছে। হাউশুয়ান, আমি তোমাকে জিজ্ঞেস করি, আপনি কি কাঁদতে পারছেন না নাকি কাঁদতে চান না? আমার কোনো ধারণা নেই। উত্তর দিতে তাড়াহুড়ো করবেন না। আমাকে আগে বলো, তুমি কবে থেকে আর কাঁদতে পারো না? 300 বছর আগে। 300 বছর আগে পূর্ব চীন সাগরের যুদ্ধ। আমি অগ্রবর্তী দলকে শত্রুপক্ষের ব্যবহারে নেতৃত্ব দিয়েছিলাম। অতর্কিত হামলা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আমি ধরা পড়েছি। মর্যাদাপূর্ণ ড্রাগন রাজকুমার পোকার মতো কাঁদছে। 70 বছর আগে আমি কান্নার ক্ষমতাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। এমন নয় যে আমি কাঁদতে চাই না। এটি বন্ধ আছে এবং পুনরায় খোলা যাবে না। 70 বছর পর উদ্ধার করা হয়েছে। সবকিছু ঠিক আছে। এটা আবিষ্কার করা ছাড়াও যে আমি আর কাঁদতে পারি না। মায়ের সোজা পাশে। অন্য সবার চেয়ে আমার হৃদয় বেশি ভেঙে গেছে। আমার চোখ দুটো এত শুষ্ক যে জ্বালা করছে। রাজপ্রাসাদের কর্তা এক ফোঁটা চোখের জলও ফেলতে পারলেন না। আমি কি সত্যিই পাষাণ? তুমি নির্মম নও। তুমি তোমার হৃদয়কে ঝালাই করে বন্ধ করে দিয়েছ। সেই 70 বছর কি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল? প্রতি বছর রাজমাতা একটি গাংচিলের মাধ্যমে কারাগারে একটি মুক্তা পাঠাতেন। আমি ওটা ধরেছিলাম। নিজেকে বলুন, বাইরে কেউ আমার জন্য অপেক্ষা করছে। আমি চোখের ড্রপ বিক্রি করি না। কিন্তু তোমার জন্য আমার একটি পরামর্শ আছে। ফিরে গিয়ে তোমাকে এ ব্যাপারে বলবো। অন্যদের দেখানোর জন্য মায়ের কাদার প্রয়োজন হয় না। কিন্তু তাকে জানিও যে এই পুঁতিটি তোমার জীবন বাঁচিয়েছে। মহামান্য তৃতীয় রাজকুমার প্রাসাদে ফিরে এসেছেন। সম্রাজ্ঞী এখন কেমন আছেন? ড্রাগন মাতা হয়তো রাতটা পার করতে পারবেন না। তৃতীয় ভাই, তুমি অবশেষে ফিরে এসেছো। তোমার মা তোমার সম্পর্কে কথা বলতেই থাকেন। ছোয়েনার, আপনি এসেছেন। মহারাজ, আপনার পুত্র ফিরে এসেছেন। তৃতীয় ভাইটা এখনো আগের মতোই আছে। এখন এসবের কথা আর বলবেন না। মা, হা হা হা। মা, এমন কিছু কথা আছে যা আমি তোমাকে কখনো বলিনি। মা, শুনলেন? 300 বছর আগের মহাযুদ্ধ। আপনার ছেলে ধরা পড়েছে। তাকে 70 বছরের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। 70 বছর ধরে আমরা শুধু এটুকুই জানতাম যে আমাদের তৃতীয় ভাই 20 বছর ধরে নিখোঁজ ছিলেন। তারা জাদু দিয়ে সময়কে বিকৃত করেছিল। 1 বছর দূরে। এতে 3 বছর রয়েছে। সম্ভ্রান্ত ড্রাগন রাজপুত্র কেচোর মতো কেঁদে উঠলেন। আমাকে কাঁদতে দেখলে ওরা আমাকে আরো বেশি নির্যাতন করত। তাই আমি না কাঁদতে শিখলাম। 70 বছর। আমি এই প্রবৃত্তিটা পুরোপুরি দমন করে দিয়েছি। আমরা আমাদের তৃতীয় ভাইয়ের কথা কখনো জানতাম না। আমরা ভেবেছিলাম আপনার এর প্রয়োজন নেই। ওই 70 বছর ধরে প্রতি বছর একটি করে গাংচিল কারাগারের প্রকোষ্ঠে উড়ে আসত। সে যে মুক্তাগুলো এনেছিল। এটাই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। মা, জানেন না তুমি কোথায় আছো? তাদেরকে সারা বিশ্ব অনুসন্ধান করতে দাও। ছেলের বিনিময়ে মায়ের জপমালাটি মূল্যবান ছিল। তোমার অকৃতজ্ঞ পুত্র। বোকা শিশু। আপনার প্রতিদানই যথেষ্ট। অনেক রাত হয়েছে আমার তৃতীয় ভাই। তোমারও গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। আমরা পালা করে মাকে পাহারা দিতে পারি। আপনার কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। মায়ের জপমালার বিনিময়ে মায়ের কান দেওয়া হলো। সার্থক। আহ! সম্রাজ্ঞী ডাওয়েজার, তোমার ছেলে এখনো জীবিত আছে। 43তমটি। প্রতিটি মুহূর্তই। সম্রাজ্ঞী ডাওয়েজার, আমি এখনো কাঁদতে পারছি না কেন? মা, আমি অবশেষে কাঁদতে পারি। তৃতীয় রাজকুমার। ড্রাগন মা। ড্রাগন মা সে। সম্রাজ্ঞী শান্তিতে পরলোকগমন করেছেন। সে হাসতে থাকল। সে শেষ যে নামটি উচ্চারণ করল তা হল তার তৃতীয় ভাইয়ের নাম, মা।
আপনার ছেলে আপনাকে বিদায় জানাতে এসেছে। রেকর্ড সম্পূর্ণ। 970তম লেনদেন আইটেমটির কি হবে? বিক্রয়োত্তর সেবা নেই। নিখুঁত। এই ভালোবাসার তাবিজটা কি সত্যিই কাজ করে? 3 দিনের মধ্যে কোনো প্রভাব দেখা যায়নি। সম্পূর্ণ মূল্যে ফেরত। জনাব সু, আপনি কি এখনো এই দোকানটি খোলা রেখেছেন? চেন চাচা, আপনি কি দিনের পর দিন ঘুমাননি? 3 দিন না 5 দিন। এটি অভিযোগপত্র। সমস্ত কাজের আদেশ। 300টি পরিবার। তবে মাত্র 1000 মানুষ। এখন 17টি সম্প্রদায় রয়েছে। 3টি কারখানা। 2টি স্কুল। হাজার হাজার মানুষের উন্নয়ন অঞ্চলের সম্প্রসারণ। তোমার এলাকা গ্রাস করেছে। গিলে ফেলার চেয়েও বেশি। তারা এমনকি হাটগুলোও চিবিয়ে টুকরো টুকরো করে ফেলেছিল। জনাব সু, আমি একটি ক্লোন প্রযুক্তি কিনতে চাই। ক্লোন তৈরি করার ক্ষমতা। আমি 3-4টি কাজ ভাগ করে দিলে সামলে নিতে পারব। চেনবো, তুমি কি বিষয়টা ভালোভাবে ভেবে দেখেছো? তুমি কি এখনো ক্লোন রুমটি যেখানে অবস্থিত সেই জায়গাটি পাহারা দিচ্ছ? এই গাছটি 800 বছর ধরে কেটে ফেলা হয়েছে। আমি তাকে একটি চারাগাছ থেকে এক বিশাল বৃক্ষে পরিণত হতে দেখেছি। এখন সেও চলে গেছে। আমি এখনো কি পাহারা দিচ্ছি? আমি তোমাকে ক্লোন কৌশলটি বিক্রি করব না। এটা কি? ভূমি ব্যবস্থা ফাঁকা। আমাকে কিছু লিখতে বলুন। 800 বছর পরেও কি আপনার প্রতিটি গাছের কথা মনে থাকবে? প্রতিটি কূপ। কিন্তু নবাগত স্থানীয় ভূদেবতা জানতেন না। আপনি খুব ব্যস্ত নন। তুমি ছেড়ে দিতে পারো না। ওটা কার মন? তারা কি জানে? সেই কারণেই। তাই আমার তোমাকে লিখতে হবে। লিখে রাখলে ওরা বুঝতে পারবে। কেন? এই জিনিসটা কি সত্যিই দরকারি? এটা নির্ভর করে আপনি কি লিখেছেন তার উপর। আমি চেষ্টা করে দেখব। এই সেই ভূমি যা আমি 800 বছর ধরে পাহারা দিয়ে এসেছি। গাছটিকে শুদ্ধ উপরে ফেলা হয়েছিল এবং খুঁড়ে তোলা হয়েছিল। এমনকি মাটির গন্ধটাও উবে গেল। পরে এটা আর আমার চেনা জন্মভূমি নয়। কোথা থেকে শুরু করব? সেই বছর তীব্র খরা হয়েছিল। চলুন শুরু থেকে শুরু করা যাক। তিয়ানবাও যুগের 3য় বর্ষে এক ভয়াবহ খরা দেখা দিয়েছিল। মার্চ মাসে বৃষ্টি নেই। হে ধরিত্রী দেবতা, অনুগ্রহ করে তোমার শক্তি প্রকাশ করো। হে ধরিত্রী দেবতা, অনুগ্রহ করে তোমার শক্তি প্রকাশ করো। আমি তো মাত্র 3 দিন হলো অফিসে এসেছি। ধরিত্রী দাদু তোমাকে খাবার দেন। সেই তারিখ। ওটা এখনো আমার কাছে আছে। ওটা এখনো আমার কাছে আছে। লেখাটি শেষ করতে 3 মাস সময় লেগেছিল। আমার যা যা মনে পড়ছিল আমি সব লিখে রাখলাম। আমি পৃথিবীর দেবতা, আজ আমার দায়িত্ব গ্রহণের মাত্র 3য় দিন। এটা হস্তান্তর করার সময় হয়েছে। আমি তোমাকে কিছু দেব। নতুন লোকটি কি নির্ভরযোগ্য? স্বর্গীয় আদালতের নবনিযুক্ত নতুন নিযোগপ্রাপ্ত কর্মী। এটা কি সম্ভব? আমি তো স্থানীয় উপভাষাটাই বুঝতে পারি না। আপনি যখন প্রথম দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন আপনিও কিছুই জানতেন না। মাফ করবেন, ইনি কি ওয়ান? এটা কি বেশ্যালয়? তুমি নতুন জন। এটি স্বর্গীয় ভূমির কর্মকর্তা। নবনিযুক্ত। নম্বর 99202408। এটি লিখেছেন চেন চাচা। এতে বিগত 800 বছরের ঘটনা রয়েছে। এতে নিশ্চয়ই কয়েক লক্ষ শব্দ থাকবে। আমি দায়িত্ব গ্রহণের বছরে 3,80,000তম গাছটি লাগানো হয়েছিল। 803 ল্যাব। স্থানীয় ইতিবৃত্ত। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি কিছু মনে করতে না পারেন তবে বইটি আরও কয়েকবার উল্টে দেখুন। সিনিয়র, নিশ্চিন্ত থাকুন। আমি মনে রাখব। বসু, আমি এই অর্ডারটি কিভাবে নথিভুক্ত করব? তুমি তো ক্লোন কৌশলটাও বিক্রি করনি। আমি একটি খালি পুস্তিকা বিক্রি করেছি। খালি পুস্তিকাগুলোর তেমন কোনো দাম নেই, তাই না? 380,000 শব্দের পরেও এটি খালি থাকবে না। লেনদেন নম্বর 971। পণ্য ভূমি ব্যবস্থা। একটি ফাঁকা খরচের পুস্তিকা। বিক্রয়োত্তর সেবা। হুহ। চেনবো দ্বারা লিখিত। গাছের শিক ভাঙা যাবে না। ভেঙে গেলে পৃথিবীর শক্তি বিলীন হয়ে যায়। তাহলে এর মানে এটাই ছিল।
দাদু, তুমি একা একা বসে আছো কেন? এই নাও তোমার জন্য একটা। ধন্যবাদ, ছোট্ট মেয়ে। কয়েকটা দিনের শান্তি ও নীরবতা। ভাবছি পরের সমস্যাটা কখন আসবে। সুপদবীর ব্যক্তিটিকে। তুমি আমার কাছে আমার ড্রাগন বধের তলোয়ারটি বিক্রি করেছ। একটা মুরগিও মারতে পারে না। ড্রাগন স্লেয়ার সোর্ড দিয়ে একটা মুরগি মারলে কি আসে যায়? তরবারি কি সবকিছু কাটতে সক্ষম হওয়া উচিত নয়? গতকাল আমি মাংসের জন্য একটা মুরগি জবাই করতে চেয়েছিলাম। ফলে যখন এই ভাঙা তরবারিটি সজোরে আঘাত হানা, মুরগির মাংসটা ভালোই ছিল, কিন্তু আমার পিঠে প্রায় টান লেগে গিয়েছিল। মুরগিটা আমাকে ঠোকরও দিয়েছিল। একটি মুরগি আমাকে ঠোকর দিল। ঝাও তিয়েঝুর ড্রাগনবধকারী তলোয়ার ড্রাগনদের বধ করে। তুমি তাকে দিয়ে মুরগিটা মারিয়েছ। তিনি নিশ্চয়ই রাজি হবেন না। এর মানে কি? এই তরবারি শুধু ড্রাগন বধ করে, অন্যদের হত্যা করবেন না। তাহলে আমি এটা কেন কিনব? আমি ড্রাগনটিকে আর দেখতে পাব না। তুমি কি ড্রাগন মারার জন্য ড্রাগন স্লেয়ার সোর্ডটি কিনুনি? 20 বছর আগে একটি ড্রাগন আমার গ্রাম পুড়িয়ে দিয়েছে। ওই আগুনে আমার পুরো পরিবার মারা গিয়েছিল। বাবা, মা, সন্তান, মা। আমি তাকে হত্যা করতে চাই। আমাকে তাকে হত্যা করতেই হবে। আমি 20 বছর ধরে টাকা জমিয়েছি শুধু এই তলোয়ারটা কেনার জন্য। ওই ড্রাগনটাকে হত্যা করো। লেনদেন নম্বর 991 নিবন্ধিত হয়েছে। আমাকে ওই ড্রাগনটার ব্যাপারে বলো। 20 বছর আগে আমার পরিবার চিংশান পর্বতের পাদদেশের একটি ছোট গ্রামে বাস করত। তখন আমার সবে বিয়ে হয়েছিল। তিনি এইমাত্র আমার সন্তানের জন্ম দিয়েছেন। যেদিন আমি মাত্র 1 বছর বয়সে তাকে বাবা বলে ডাকতে শিখেছিলাম, রাতে হঠাৎ আকাশ থেকে একটি ড্রাগন উড়ে নেমে এল। সে মুখ দিয়ে আগুন বের করল। পুরো গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আমি কুজোতে লুকিয়েছিলাম। বাইরে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। কিছুই করতে পারছি না। আবাও। পুত্রবধূ। লৌহস্তম্ভ। বাবা। আমি কূপ থেকে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করো। সবকিছু শেষ হয়ে গেছে। হাউস ভিলেজ। আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান তখন থেকেই ওরকম হয়ে গেছে। আমি শপথ করে বলছি, আমি ওই ড্রাগনটাকে হত্যা করব। তাহলে আপনি 20 বছর কাটিয়েছেন শুধু এই তলোয়ারটা কেনার জন্য। 20 বছর ধরে সঞ্চয় করা হয়েছে। অবশেষে আমি 300টি স্পিরিট স্টোন সংগ্রহ করেছি। এটা কেনার পরেই আমি বুঝতে পারলাম, একটা মুরগিও মারতে পারে না। আপনি কি জানেন ওই ড্রাগনটা কোথায় আছে? আমি জানি না কেন আমি 20 বছর ধরে খুঁজে চলেছি। কোনো খবরই নেই। এটা চেষ্টা করে দেখুন। এর মানে কি? জেং ইউয়ান 3 বছর। সেটা 10 বছর আগের কথা। যে ড্রাগনটিকে তুমি হত্যা করতে চাও, 10 বছর আগে স্বর্গের অমরসত্তারা তাকে হত্যা করেছিল। মৃত। সে মারা গেছে। সে চলে যাচ্ছে। তরবারিটা কোথায়? সে বল যে সে এটা আর চায় না। 300 স্পিরিট স্টোন মূল্যের একটা তলোয়ার, আর তুমি শুধু বলছো যে এটা তোমার চাই না? মৃত। সে মারা গেল। সে কেন মারা গেল? তুমি তাকে হত্যা করার জন্য আমার অপেক্ষা করনি কেন? আমার বাবা মা, আমার স্ত্রী, আমার বাচ্চা। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? এই তরবারিটির চেতনা আছে। ড্রাগন বধে সক্ষম একটি তরবারির কিভাবে চেতনা না থাকতে পারে? সে কোনো অবিংশর মুরগি নয়। এর কারণ হলো তারা হত্যা করতে চায় না। ড্রাগনকে হত্যা করতে অনিচ্ছুক। তরবারি হৃদয়কে চেনে, মানুষ নয়। সে ঝাও তিয়েঝুর কোনো একটা সমাধান বের করার জন্য অপেক্ষা করছিল। অবশেষে সে ঘৃণার বসে তার তরবারি চালালো। অথবা জন্য। আমার বেঁচে থেকে লাভ কি? শত্রু মৃত। আমার আর কিছুই অবশিষ্ট নেই। বাঁচাও, বাঁচাও। চাচা, দয়া করে আমাদের গ্রামটাকে বাঁচান। পাহাড় থেকে দানবেরা এসেছিল। হা 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 হা। তুমি কি বললে? কোন দান? পাহাড় থেকে একটি বড় সাপ নেমে এল। অনেক বড়। এটা আগুন উগড়ে দিচ্ছে আর আমাদের গ্রাম পুড়িয়ে দিচ্ছে। তোমার গ্রাম কোথায়? পূর্ব দিকের পাহাড়ের পাদদেশে। চিংশি গ্রাম নামে পরিচিত। আমাকে নিয়ে যাও।
বসু, আমি কি আপনার তরবারিটা ধার নিতে পারি? তুমি কি বলনি যে তুমি এটা চাও না? একটি দানব গ্রামটি পুড়িয়ে দিচ্ছে। চিংসি গ্রামে, ঠিক। চিংসি গ্রাম, যেটা তোমার পুরানো বাড়ির পাশেই ছিল। 20 বছর আগেও ওই জমিতে মানুষ ছিল। গ্রামটি পুনর্নির্মাণ করা হয়েছিল। সেখানে দানবদের আবির্ভাব ঘটেছে। আমি তোমার সাথে যাব। এটি একটি অপ্রাপ্তবয়স্ক তিমি। সে আহত হয়েছিল, সম্ভবত তাকে তার আস্তানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলেই। যখন তাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকত না, কেবল তখনই তারা খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসত। যাই হোক না কেন, এটা মানুষের জন্য ক্ষতিকর, ইত্যাদি। তুমি তাকে হত্যা করতে চাও। সে মানুষের ক্ষতি করছে। যে ড্রাগনটি 20 বছর আগে তোমার ক্ষতি করেছিল সেটি মারা গেছে। এটা নয়। তুমি প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছ। তবুও জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচাতে। হ্যাঁ। হুহ। বাবা, আমি ভুল করেছি, দয়া করে আমাকে মেরো না। আমি এই হলো হারিয়ে যাওয়া তরুণ ড্রাগনটি। আমরা বেশ কয়েকদিন ধরে তাকে খুঁজছি। তার শুধু খিদে পেয়েছিল। তাদেরকে তোমার সাথে নিয়ে যাও। উম। এটা একটা ভালো পরামর্শ। আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। মহান দয়া এবং গুণ। অবিস্মরণীয়। চাচা, আপনি অসাধারণ। আপনি একজন মহান নায়ক। তোমার বয়স কত? 8 বছর বয়সী। আমার ছেলে যদি এখনো বেঁচে থাকতো তাহলে তার বয়স এটাই হতো। বসু, আমি এখানেই থাকতে চাই। ওহ। নিজেদের ঘর রক্ষা করতে অক্ষম। তাহলে অন্য কারোটা পাহারা দাও। এখন থেকে এই তরবারিটি এই স্থান পাহারা দিতে ব্যবহৃত হবে। তিনি আপনাকে স্বীকৃতি দেন। ড্রাগন স্লেয়ার তলোয়ার কি? যে ড্রাগনটিকে হত্যা করা হয়েছিল সেটি দুষ্ট ছিল। সব ড্রাগন নয়। তুমি কেবল সেই তরুণ ড্রাগনটিকে যেতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। সে জানে তুমি ঘৃণার বশে তরবারি চালাওনি। এখন থেকে এই তরবারিটি তোমার। বসু, আপনি এই তরবারিটা ফিরিয়ে নিচ্ছেন না কেন? এটা মেনে নিও না, শুধু একজন বন্ধু বানিয়ে নাও। হা হা হা, ভালো। আপনার এই সৌজন্যের জন্য ধন্যবাদ। কোনো একদিন দোকানে বেড়াতে আসবেন। চাচা, আপনি কি সত্যিই থাকবেন? থাকুন। আপনি কি আমাকে তলোয়ার চালনা শেখাতে পারবেন? ভালো। সম্প্রতি গ্রাহক সংখ্যা কমে গেছে। আমাদের কি একটি প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা উচিত? একটি কিনলে একটি বিনামূল্যে অফার। একটি অদৃশ্য হওয়ার চাদর কিনুন এবং একটি বিনামূল্যে রাক্ষস প্রকাশকারী আয়না পান। এটা কি একটা স্ববিরোধিতা নয়? এটা কি সর্বোদ্দেশ্যমূলক দোকান? কিছু কি ভুল হয়েছে? এই শিশুটি বলেছে যে সে তোমাকে খুঁজে পেতে চায়। তিনি বললেন। সু জিউয়ান, তুই একটা প্রতারক। তুমি কি ধরনের বাজে ওষুধ বিক্রি করছো? অমরত্বের অমিত। এটা আমাকে শিশুতে পরিণত করেছে। আপনি সেই চেন পদবীর পণ্ডিত যিনি 3 দিন আগে ওষুধ কিনতে এসেছিলেন। চেন চ্যাংকিং, সম্মানিত চেন চ্যাংকিং। এখন এটা দেখতে এরকম। এই সব তোমার বাজে ওষুধের কারণে হয়েছে। কার্যকারিতা স্পষ্টভাবে বলা হয়েছে। পুনর্যৌবন। নতুন করে শুরু করুন। আমি ভেবেছিলাম এটা একটা রূপ। আমি তরুণ থাকতে চাই। এটা ছোট হয় না। আমি আবার পরীক্ষায় ফেল করেছি। এটা 13তম বার। এভাবে কি আমার জীবনের সমাপ্তি ঘটবে? যদি কেউ চিরকাল বেঁচে থাকতে পারত। আমার এখনো সুযোগ আছে। চেন চ্যাংচিন, তুমি অমরত্বের জন্য এত জেদ করছো কেন? হুম। লেনদেন নম্বর 992 নিবন্ধিত হয়েছে। আমাকে বলো, তুমি কেন চিরকাল বেঁচে থাকতে চাও? কেন? আমি আমার জীবনে কিছুই অর্জন করতে পারিনি। কি করে কিছুই করা হলো না? তিনি 13 বার রাজকীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বারবার পরীক্ষায় ফেল করেছি। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত। 42 বছর ধরে শুধু একটি কাজ করে যাওয়া। সে বেশ নাছোড়বান্দা। অধ্যবসায় করে কি লাভ? এমন নয় যে আমি পরীক্ষায় পাস করিনি। আমি মীমাংসিত নেই। আমার মনে হয় ঈশ্বরের কাছে আমার একটি ব্যাখ্যা পাওনা আছে।
সেই সময় আমি ভেবেছিলাম, যতক্ষণ আপনি রাজকীয় পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এটি পূর্বপুরুষদের জন্য গৌরব বয়ে আনতে পারে। প্রথমবার পরীক্ষায় ফেল। আমি নিজেকে বললাম, ঠিক আছে, আমি পরের বার এটা করব। যখন আমি 10ম বারের মতো পরীক্ষায় ফেল করলাম, আমার বয়স 50 বছর। পরে আমার বিয়ে হলো। আমি গরিব ছিলাম বলে তার কোনো আপত্তি ছিল না। আমাদের কোনো সন্তান নেই, কিন্তু জীবন এখনো সামলানো যায়। তিনি 5 বছর আগে অসুস্থ হয়ে মারা যান। আমি তাকে শেষবারের মতো দেখার সুযোগও পেলাম না। সেদিন আমি পরীক্ষার কক্ষে ছিলাম। 13তম রাজকীয় পরীক্ষা গ্রহণ। তাহলে তুমি চিরকাল বাঁচতে চাও? এর কারণ হলো আমি মিটমাট করতে পারিনি। আমি 60 বছর ধরে বেঁচে আছি। আমি কিছুই পাইনি। আমি আরো কয়েক দশক বা এমনকি কয়েক শত বছর বাঁচতে চাই। আমি এটা মানতে নারাজ যে ঈশ্বর সবসময় আমার বিপক্ষে থাকবেন। যদি আপনাকে আরো 60 বছর দেওয়া হতো, আপনি কি করতে পারেন? অবশ্যই আমাদের পরীক্ষাটি চালিয়ে যাওয়া উচিত। 120 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে থাকুন। তুমি সারা জীবন রাজকীয় পরীক্ষায় কিভাবে অংশ নেবে তা ভেবেই কাটিয়েছ। আপনি কি কখনো এ ব্যাপারে ভেবে দেখেছেন? সম্ভবত এই পথটি আপনার জন্য নয়। তুমি কি করছো? চলো তোমাকে হাঁটতে নিয়ে যাই। আমার চেহারা। বেরিয়ে গিয়ে হাসির পাত্র হয়ে উঠুন। তুমি এখন একজন শিশু। কে হাসবে? একটি শিশু। দোকান থেকে বের হওয়া এবং চলে যাওয়া। কে তোমাকে দেখছে? তোমার জীবনে পরীক্ষাগুলো ছাড়াও তুমি আর কি করেছ? এই জিনিসগুলো। কত বছর হয়ে গেল আমি শেষবার বাজারে গিয়েছিলাম? কারণ তুমি শুধু বই আর পরীক্ষার প্রশ্নপত্রই দেখতে পাও। এই বইটি একটি চীনা স্টুডিওর অদ্ভুত গল্প। ছোটবেলায় আমার প্রিয় সিনেমা। আমার এই ধরনের গল্প ভালো লাগে, শুধু পছন্দের চেয়েও বেশি। ছোটবেলায় আমিও ওরকম একটা গল্প লিখতে চেয়েছিলাম। সেই সময় আমার সবচেয়ে বড় স্বপ্ন নিজের বই লেখা। এটা লেখার উদ্দেশ্য কি? ঠিকমতো কাজ না করা, নাক ডাকা। তোমার বেরিয়ে আসার একমাত্র উপায় হলো রাজকীয় পরীক্ষা। মন দিয়ে পড়াশোনা করো। তারপর থেকে আমি আর কখনো লিখিনি। যদি আমি সবকিছু আবার করতে পারতাম, আপনি কি এখনো রাজকীয় পরীক্ষা পদ্ধতি বেছে নেবেন? আর না, যদি সবকিছু আবার নতুন করে করতে পারতাম। আমি ওই গল্পটা লেখা শেষ করতে চাই। কি গল্প? আমি এটা লিখেছিলাম যখন আমার বয়স 15 ছিল। গল্পের বইটির কেবল শুরুটাই ছিল। আমার বাবা এটা পুড়িয়ে দিয়েছেন। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো এটা শেষ না করা। তারপর লেখাটা শেষ করুন। অমরত্বের অমিতের প্রভাব অপরিবর্তনীয় নয়, কিন্তু এর জন্য মূল্য দিতে হয়। কি দাম? প্রথম যে পান করবে, তোমাকে আবার 60 বছরের মতো লাগছে। তবে অমরত্ব ওষুধের প্রভাব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। আপনার আর মাত্র 3 বছর আজু আছে। 3 বছর। দ্বিতীয় পদ্ধতিটি হল প্রতিষেধকটি পান না করা। শিশুর দেহ রাখুন। আপনি এটিকে দত্তক নেওয়ার জন্য একটি পরিবার খুঁজে দিতে পারেন। শুরু থেকে শুরু করুন। সারা জীবন বাঁচুন। একটি নতুন জীবন। কিন্তু এর মূল্য হল অতীতকে পুরোপুরি ভুলে যাওয়া। তোমার মনে থাকবে না যে তুমি চেন চ্যাংকিং। গত 60 বছরের কিছুই আমার মনে থাকবে না। 3 বছর অথবা সবকিছু ভুলে যান। নতুন করে শুরু করা। যদি আমি দ্বিতীয় বিকল্পটি বেছে নিই, আমি আর চেন চ্যাংকিং নই। আমার স্ত্রী। সে এখনো আমার জন্য অপেক্ষা করছে। সে ইতিমধ্যেই চলে গেছে, কিন্তু আমার এখনো তাকে মনে আছে। তার রান্না করা খাবারের কথা আমার মনে আছে। আমার তার হাসিটা মনে আছে। আমার মনে আছে মারা যাওয়ার আগে তিনি আমার হাত ধরেছিলেন। যদি আমি তাকে ভুলে যাই, সে কি সত্যিই উধাও হয়ে গেল না? আমি বিষয়টি ভালোভাবে ভেবে দেখেছি। আমি প্রথম বিকল্পটি বেছে নিই। 3 বছরে আজও 60 বছর পর্যন্ত ফিরিয়ে আনে। দ্বিতীয় জীবন যাপন করা কেন ভালো হবে না? আরেকটা জীবন যাপন করার অর্থ কি? আমি সম্ভবত এখনো সেই বোকাটাই রয়ে গেছি যে শুধু পরীক্ষা দিতে জানে। 3 বছর যথেষ্ট। আপনি কি নিশ্চিত যে 3 বছর খুব কম সময়? আমার আজও 60 বছর কমে গেছে। বিভ্রান্ত। আমি জানি না আমি কি চাই। এখন আমি অবশেষে বুঝতে পারলাম। আমি নিজের বই লিখতে চাই। তাহলে পান করা যাক। আপনার কেমন লাগছে? এটা আমার 60 বছর বয়সের চেয়েও ভালো। 3 বছর যথেষ্ট। জনাব সু, আপনি কি আমাকে কিছু কাগজ আর কলম ধার দিতে পারবেন? আপনি এটি ব্যবহার না করলেও এটি একটি বিনামূল্যের উপহার হিসেবেই গণ্য হবে। জনাব সু, আমার আরও একটি অনুরোধ আছে। শিশু হয়ে ওঠার এই অভিজ্ঞতা। আমি কি এটা একটা গল্পের বইতে লিখতে পারি? যখন প্রথম অধ্যায়টি অনায়াসে লেখা হয়। যাই হোক, কেউ এটা বিশ্বাস করে না। হা হা হা। আমার একটি বই লেখার জন্য 3 বছর যথেষ্ট সময়। এই বইটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হবে। অনেক লোক দেখেছে। তাহলে আমাকে অমর বলে গণ্য করা হবে। এটা ঠিক না ভুল? হা হা হা। আমার লেখা শেষ করার পর আমি তোমাকে প্রথমটা দেব। আমি অপেক্ষা করছি। সার্থক জীবনযাপন করাই প্রকৃত অমরত্ব। এটাই অমরত্বের অমিত ব্যবহারের সঠিক পদ্ধতি। 993তম গ্রাহক নিবন্ধিত হয়েছেন। সম্প্রতি অভিযোগের সংখ্যা কমে গেছে। আমি ভেবেছিলাম তুমি শান্ত হয়ে গেছো। এখনো কি হয়েছে? জনাব সু, অনুগ্রহ করে একবার দেখুন। কি হচ্ছে? ঘটক, আপনি আমাকে যে শীর্ষস্তরের বিয়ের থ্রেডটি বিক্রি করেছিলেন তাতে একটি সমস্যা আছে। এই লাইনে সমস্যাটা কি? এক জোড়া বিচ্ছিন্ন প্রেমিক প্রেমিকা ছিল।
আমি 300 বছর আগে তাদের সাথে এই সুতোটা বেঁধেছিলাম। এর মূল উদ্দেশ্য ছিল তাদের অভিযোগগুলো নিরসনে সাহায্য করা। এর ফলে সুতোটা জট পাকিয়ে গেল। ওরা দুজন সব জায়গায় একে অপরকে অনুসরণ করত। তারা সবসময় একসাথে আটকে থাকত। এমনকি শৌচাগারে যেতেও একসাথে যেতে হয়। মূলত একটি অভিযোগ নিষ্পত্তির উদ্দেশ্যে। এখন এটা একটা বিবাদ। সেরা মানের বিয়ের সুতার দাম 500। কার্যকরী নির্দেশনা। আবেশ সমাধান করুন। তোমার ভালোবাসা তোমার ইচ্ছামত এগিয়ে চলুক। ডেড নট সুতার কোনো ত্রুটি নয়। কেবলটি ঠিক আছে। কেবলটি ঠিক আছে। সুতরাং এই মরা গীতটা তাদের কেউই ছাড়তে চায়নি। কিন্তু তারা কি একে অপরকে ঘৃণা করে না? 2 ধরনের আবেশ আছে। একটি হলো ঘৃণা। যারা ঘৃণা করে তারা তাদের ঘৃণা ত্যাগ করতে পারে না। এক হলো ভালোবাসা। যাকে তুমি ভালোবাসো সে যেতে দেবে না। এই দুটি একই জিনিস বলে মনে হচ্ছে। আমি গিয়ে এই দুজনের খোঁজ নেব। কে এই দোকানটার উপর নজর রাখছে? দেখুন। সবসময় আমি। তারা এই জায়গায় বাস করে। পাতালের বিচারক এবং স্বর্গের একজন নিম্নপদস্থ কর্মকর্তা। সেই দুটি দুর্ভাগ্যজনক সম্পর্ক। তারা 300 বছর ধরে তর্ক করে আসছে। আপনার কি মনে হয় তারা ঘৃণা করে নাকি? আগে আমি যাচাই করে নিই। মজার ব্যাপার হলো এই অচলাবস্থায় উভয় পক্ষই শক্তি প্রয়োগ করছে। গুচেন, তুমি এখানেই থামো। 300 বছর আগে আপনি স্বর্গীয় আদালতে যে স্মারকলিপিটি দাখিল করেছিলেন, ইচ্ছাকৃতভাবে আমার নাম ভুল বানান করা। আমি কি ভুল লিখেছি? আমার খুব স্পষ্টভাবে মনে আছে আমি এটা লিখেছিলাম। লি ওয়েই এমনি। প্রতিদিন এমনি। ভিতরে গিয়ে দেখে আসুন। দয়া করে বহুমুখী পণ্যের দোকানে এই কেবলটির অবস্থা যাচাই করে নিন। ঠিক সময়ে। তুমি এই ছেঁড়া সুতোটা কেটে ফেলেছ। অনুগ্রহ করে এই সুতোটা খুলে দিন। ধন্যবাদ। 300 বছর আগে তোমরা দুজন কিভাবে শত্রু হয়েছিলে? এটা একটা লম্বা গল্প। সংক্ষেপে, তিনি খেয়াল খুশিমতো আমার হাতে থাকা মামলাটি স্বর্গীয় আদালতে স্থানান্তর করেছেন। এটা আমার সমস্ত প্রচেষ্টা নষ্ট করে দিয়েছে। সেই মামলাটি মূলত স্বর্গীয় আদালতের এখতিয়ারভুক্ত ছিল। আপনি আপনার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। কেমন হয় যদি এটা? তুমি কি দেখতে পাচ্ছ? তারা 300 বছর ধরে তর্ক করে আসছে। আপনি কি আহত হয়েছেন? 2 বছর আগে একদা পাতালোকে এক প্রতিহিংসাপরায়ণ প্রেতাত্মার আবির্ভাব ঘটেছিল। মামলাটির তদন্ত করার সময় লি ওয়েই এক প্রতিহিংসাপরায়ণ ভূতের ইনশক্তির দ্বারা আহত হয়েছিলেন। গুচেন সেই সময় ব্যবসায়িক কাজে অপরাধ জব্দে ছিলেন। সে ভূতের চেয়েও দ্রুত দৌড়ালো। তারা সেই প্রতিহিংসাপরায়ণ প্রেতাত্মাকে দমন করার জন্য স্বর্গ থেকে আনা ভূত তাড়ানোর সমস্ত তাবিজ ব্যবহার করেছিল। তারপর লি ওয়েই জেগে উঠে জিজ্ঞাসা করল, কে তাকে বাঁচিয়েছে? গুচেন বলল, সে শুধু পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখা হয়ে গেল। এটা নিয়ে বেশি চিন্তা করো না। শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। 300 বছর অতিক্রম করে। এত জেদি। আপনি কি কিছু দেখতে চান? এই 2 ব্যক্তির পূর্বজন্ম সম্পর্কে কোনো চিহ্ন না রেখে সম্পূর্ণরূপে অপসারণ করুন। শুধু আমাকে সমাধানটা বলে দাও। কি চালাতে হবে? বস্সু, আমরা গত 3 দিন ধরে এভাবেই আছি। একটি ছোট্ট শয়তান বাজারে হারিয়ে গেল। পাতালপুরীতে ফেরার পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি 2 দিন ধরে কাঁদছি। এই যাত্রা আপনাকে স্বর্গের দর্পণের পাশ দিয়ে নিয়ে যাবে। গুজিয়াওলি ভ্রমণ অনুমতিপত্রগুলোর দায়িত্বে ছিলেন। তুমি পাতালপুরীর বিচারক। ভূতদের পাতালপুরীতে ফেরত পাঠানো। তোমাদের দুজনের প্রত্যেকের ঠিক অর্ধেক লাগবে। এটা স্বর্গের জুটি নয়। আপনি এটা সেট আপ করেছেন। এটি বিক্রযোত্তর সেবা। তুমি কি আমাকে বাড়ি নিয়ে যেতে আসবে? আমি তোমাকে পাতালপুরীতে ফেরত পাঠাবো। আপনি কে? আমি তোমার জন্য পথ পরিষ্কার করে দেব। চলো যাই। চলো যাই। সামনে রয়েছে স্বর্গীয় দরবারের নির্মল অন্তরীপ। যাও, অনুমতিপত্রটা নিয়ে এসো। আমি সবে যেতেই যাচ্ছিলাম। মাফ করবেন। আপনার প্রতি অবিচার করা হয়েছে বলে মনে হচ্ছে। আমার সাথে কয়েক পা হাঁটুন। হাসার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলবো না। 2 বড় ভাই কি তর্ক করছে? হ্যাঁ, ওরা তর্ক করছে। আহ, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। জানুন। বড় বোন এবং বড় ভাই, ধন্যবাদ। তোমরা কি প্রেমিক প্রেমিকা? কি সব বাজে কথা। বাচ্চাদের আজে বাজে কথা বলা উচিত নয়। ঠিক আপনার হাঁটার গতির মতোই। গুগেগে যেভাবে তার বোনকে টেনেছিল তা একই রকম ছিল। বিগত 300 বছর ধরে তাদের হাঁটার গতি একই রয়েছে। আপনি কি সমাধানটি চেষ্টা করে দেখতে চান? অবশ্যই এটা বাজে কথা। দয়া করে বলুন। গেটটি খুলুন। আপনাকে একই সময়ে একটি বাক্য বলতে হবে। আমি ব্যাপারটা ছেড়ে দিলাম। শুধু এই একটি বাক্য। তারা দুজনেই একই সাথে বলল। একই সাথে আমি আন্তরিকভাবে বলি। রেড লাইন ন্যাচারাল পাইন। এটা কঠিন মনে হচ্ছে না। চেষ্টা করে দেখলেই বুঝতে পারবেন। আমি ব্যাপারটা ছেড়ে দিলাম।
রাখুন। আরও একটি শিশুর প্রয়োজন। আমি ছাড়তে পারছি না। আমি আমার পূর্বজন্ম সম্পর্কে জানি। আমি বিচারক। আমি কার্যকারণ সম্পর্ক বিষয়ক বইটি খুঁজে পেতে পারি। আমি জানি আমাদের পূর্বজন্মে আমাদের সম্পর্ক কেমন ছিল। আমি জানি। কিন্তু তোমার মাথা পুরোপুরি কামিয়ে দেওয়া হয়েছিল। আমার কিছুই মনে নেই। তোমার কিছুই মনে নেই। পূর্বজন্ম। আমাদের সম্পর্কটা কি? দম্পতি। তুমি আমাকে 300 বছর ধরে ঘৃণা করে আসছো। ওরা আমার সাথে কি করেছে? তোমাকে ঘৃণা করতে বাধ্য করবে। যখন তুমি তোমার পূর্বজন্মে মারা গিয়েছিলে। আমি এটা মিস করেছি। বিগত 300 বছর ধরে তুমি আমাকে যতই অভিশাপ দাও না কেন, আমি চলে যাইনি। তুমি লাল সুতো দিয়ে বাধা পড়েছ এবং বেরিয়ে যেতে পারবে না। লাইন সিস্টেমে বিগত 100 বছরের কি অবস্থা? তখন কোনো তার ছিল না। যখনই তুমি কোনো মামলার তদন্ত করে স্বর্গে যাও, আমি কাছাকাছি থাকার একটা অজুহাত খুঁজে নিই। আমার পূর্বজন্মে আমি কি ছিলাম তা মনে করার কোনো প্রয়োজন নেই। এই জীবনে নতুন করে শুরু করা। আমি তোমাকে আবার পছন্দ করতে শুরু করব। যাই হোক, আমার মনে হয় আমি তোমাকে বরাবরই পছন্দ করতাম। এটা একটা স্লিপন্ট। এই দড়িটি মূলত মানুষ বাঁধার জন্য তৈরি করা হয়নি। ওটা কিসের জন্য? ডেডলক হলো যখন উভয় পক্ষই টানতে থাকে। তাদের কেউই ছাড়তে রাজি ছিল না। সে কোনোমতে ধরে রেখেছিল। এখন তারা দুজন আর ঝগড়া করছে না। এটা স্বাভাবিকভাবেই শিথিল হয়ে যাবে। স্লিপন্ট এবং ডেড নটের মধ্যে পার্থক্য কি? গিটটা এত শক্ত করে বাঁধা যে কেউ এটাকে নাড়াতে পারবে না। গিটটি যেকোনো সময় খোলা যেতে পারে। এই দুই প্রতিদ্বন্দ্বীকে আজ হোক বা কাল হোক একটি বিবাহ ভোজের আয়োজন করতেই হবে। ধন্যবাদ। বিক্রয়োত্তর সেবা অপরিহার্য। জনাব সু, আমি পরের বার আবার এসে আপনাকে বিরক্ত করব। তুমি দীর্ঘশ্বাস ফেলছো কেন? কিছুই না। পরবর্তী চুক্তিটি আসছে। ইচ্ছাকৃত। আজ শরীরটা একটু খারাপ লাগছে। কিছু একটা ভুল হয়েছে। এটা সেই ধরনের অব্যক্ষে অস্বস্তি। ফরগেটমিন্ট চা। আমি তোমার ফরগেটমিন্ট চা পান করেছি। আমি একটি অভিযোগ দায়ের করতে চাই। কি সমস্যা? সবকিছু ভুলে যান। এর মধ্যে যা যা অন্তর্ভুক্ত। এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে আমি তলোয়ার চালানো জানি। আজ সকালে ঘুম থেকে উঠে আমি আমার তলোয়ারের হাতলটা ধরতে পারছিলাম না। ক্রয়ের পরিমাণ 37 প্যাকেট। 37 প্যাকেট। 37 প্যাকেট আপনাকে 3 জীবনের কথা ভুলিয়ে দিতে পারে। তুমি একবারে সবটা পান করে ফেলেছ। এটা কোনো দুর্ঘটনা ছিল না। এটা ইচ্ছাকৃত ছিল। পান করার সময় আমি অতটা ভাবিনি। আমি শুধু এটা ভুলে যেতে চাই। আমি যা ভুলে গেছি। আমি কে তা আমি মনে করতে চাই না। কিন্তু আমার এখনো তলোয়ার চালানোর দক্ষতা প্রয়োজন। তুমি কি আমাকে আমার তলোয়ার চালানোর দক্ষতা ফিরিয়ে দিতে পারবে? এটি কোনো সাধারণ অভিযোগ নয়। এটা এখানে রেখে যান, আমি যাচাই করে দেখব। আমি কি আপনার নাম জানতে পারি? আমি সবকিছু ভুলে গেছি। কিছু লোক আমাকে বাইয়ে বলে ডাকে। ঠিক আছে বাইয়ে, আগে এখানেই থাকো। তারা আবার থেকে গেল। এটা কি একটি হোটেল? 994তম বইয়ের ভুক্তি। নিবন্ধিত। আজ হোয়াইট নাইট সম্পর্কে তুমি কি জানতে পারলে? তার উপর একটি সিলমোহর আছে। কোন সিল? স্বর্গীয় আদালতের সীমাবদ্ধ চিহ্ন। শাস্তিমূলক উদ্দেশ্যে নয়। এটা অশুভ আত্মা তাড়ানোর জন্য নয়। ওটা কিসের জন্য? স্মৃতি সিল করার জন্য ব্যবহৃত হয়। কেউ চায় না যে সে কিছু নির্দিষ্ট বিষয় মনে রাখুক। স্বর্গ দ্বারা নির্মিত। প্রাপ্তবয়স্করা। আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিছুই না। সে এইমাত্র কি চিৎকার করল? খাতা। কি? সিমিং জিং জুন। আপনার কি আগে কোনো ঘনিষ্ঠ দেহর কি ছিল? আমি তোমাকে জিজ্ঞাসা করছি।
এটি প্রকাশ করার জন্য আমার অনুমতির আওতার বাইরে। বিধিনিষেধের পরিধিকে নির্ধারণ করেছিল। এটা তোমার পূর্বজন্মে পূর্বনির্ধারিত ছিল। ভালো। তোমার কি মনে আছে সে কোনো শব্দটি চিৎকার করে বলেছিল? এমন জায়গা আছে যা অনেক দূরে। ছবিটা ঝাপসা, কিন্তু মনে হচ্ছে এই মানুষটাকে আমি আগেও দেখেছি। তুমি চাও না আমি মনে রাখি? আপাতত সম্ভব নয়। কেন? এটি সহজ প্রত্যাবর্তনের ক্ষেত্র। এটি আপনাকে আপনার কিছু ভুলে যাওয়া স্মৃতি পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। যে স্মৃতিগুলো ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া হয়েছে সেগুলোই মনে করা সবচেয়ে কঠিন। কেবলমাত্র কিছু খণ্ডাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তলোয়ার চালনা এমন একটি বিষয় যা পেশিতে নিহিত থাকে। তার ফিরে আসতে পারা উচিত। কি উদ্ধার করা হবে? আমি বেছে নিতে পারছি না। নির্বাচন করা যাবে না। এটা ব্যবহার করুন। হোয়াইট নাইট হল। তাকে রক্ষা করতে না পারাটা আমারই দোষ ছিল। আমার কিছু কথা মনে পড়ল। আমাকে বলো। আমি একসময় স্বর্গীয় রক্ষী বাহিনীর সেনাপতি ছিলাম। আমি কাউকে রক্ষা করি। ওই ব্যক্তি আমার চোখের সামনে মারা গেলেন। আমি তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। ওই ব্যক্তিটিকে? নামটা মনে করতে পারছি না। আমার শুধু ওই ছায়ামূর্তিটাই মনে আছে। সেই অবজব। আচ্ছা, আজকের মতো এটুকুই। আমি জানি না তোমার তরবারিটি কত পুরনো। আপনি এটি কত বছর ধরে ব্যবহার করছেন? স্মৃতিগুলো সিল করা। আমার স্মৃতিগুলো মুছে ফেলা 7 বছর পর কি হয়েছিল তা আমি জানি না। এই তরবারির চেতনা আছে, তুমি জানতে না। জানুন। দেখি। আপনি কি ভিতরে আছেন? ঠিক আছে, তরবারিটা ফেরত দাও। তুমি এমন কি চেপে রাখছিলে যা বলা যেত না? ব্লেড অ্যান্ড সোল আমাকে কি বলছে? সু জিউয়ান। আমি কে? তুমি জানো। তুমি সবসময় জানতে। ওই তলোয়ারের মালিক। সে যাকে রক্ষা করেছিল সে তো আমিই, তাই না? তুমি এখনো আমাকে বলবে না। এখন আমি জানি এটা তোমাকে কষ্ট দেবে। আপাতত এখানেই শেষ করা যাক। আমি মনস্থির করে ফেলেছি। তরবারি চালনা ফিরে এসেছে। আমি বাকিটা খুঁজে পেতে চাই না। আপনি কি জানতেন? তোমার অবরুদ্ধ স্মৃতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জানুন। সেই বিষয়গুলোতে অনেক লোক জড়িত ছিল। আমি জানি। আমার মনে আছে যে তলোয়ার চালনাই যথেষ্ট। তরবারি চালনার উদ্দেশ্য কি? হাঁটা। তলোয়ার চালনা মনে রাখা হাঁটা মনে রাখার মতোই সহজ। তোমার কি সেই ঘটনাটা মনে আছে? আমার মনে নেই। তোমার কি সেই মানুষটির কথা মনে আছে যাকে তুমি রক্ষা করছিলে? আমার মনে নেই। তোমার কি মনে আছে কেন তুমি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে? মনে রাখবেন। সু জিওয়ান তাকে ছেড়ে দিল। নাক ডাকা। সমস্ত লাগেজ প্যাক করা হয়েছে। কোনো লাগেজ নেই। চলো যাই। বসু। মনে করতে তাড়াহুড়ো করবেন না। কোন সত্যগুলো হত্যা করতে পারে? সে যা বলেছিল। এটা নিয়ে বেশি চিন্তা করো না। আমি কে? এখনো সেই ব্যাপারটা নিয়ে ভাবছি।
আপনি এই দোকানের মালিক। কিছু কি ভুল হয়েছে? এটাই সেই দানব প্রকাশকারী আয়না যা আপনার দোকান বিক্রি করে। ভূত প্রকাশকারী আয়নাটি সঠিক। সমস্যাটা কি? প্রশ্নটি দেখুন। এই আয়নাটাতে আমাকে একটা দানবের মতো দেখাচ্ছে। আমি একজন মর্যাদাপূর্ণ স্বর্গীয় কর্মকর্তা। 10,000 বছর ধরে চাষাবাদ। এটা কিভাবে একটা রাক্ষস হতে পারে? এই আয়নাটা অবশ্যই ভাঙতে হবে। আয়নাটা ঠিক আছে। কোনো সমস্যা নেই, তাহলে কেন? অসুর প্রকাশকারী দর্পণ বস্তুসমূহের প্রকৃত স্বরূপ উন্মোচন করে। এটি কি প্রতিফলিত করে? এটাই তোমার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করে। আয়না কখনো মিথ্যা বলে না। সমস্যাটা তোমার মধ্যেই রয়েছে। আমার নাম ইউয়ান চিং, স্বর্গীয় আদালত পর্বত ও সমুদ্র পরিদর্শক। আমার মহাজাগতিক নথি স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। এটা কিভাবে একটা রাক্ষস হতে পারে? আপনি কখন আপনার স্বর্গীয় মর্যাদা লাভ করেছিলেন? 3,000 বছর আগে, তারও আগে? 3,000 বছর আগে। আমার মনে নেই। এটা আবার আমার সাথে সম্পর্কিত। আমি এমন কিছু জিনিস খুঁজে পেয়েছি যা বলে ইউয়ান চিংয়ের স্বর্গীয় সত্তা হিসেবে মর্যাদা 3,000 বছর আগে হঠাৎ করেই আবির্ভূত হয়েছিল। এর আগে তার কোনো রেকর্ড ছিল না। জেন 0 থেকে আবির্ভূত হয়ে তদন্ত চালিয়ে যান। পূর্ববর্তী রেকর্ড অনুপস্থিত। আত্মা বিক্ষিপ্ত। এরপর আরেকজন ইউয়ান চিং আবির্ভূত হলেন। ইউয়ান চিং ভাগ্যের নক্ষত্র অধিপতির বন্ধু। হে অমর প্রভু, আমি আগামীকাল আধ্যাত্মিক শিরাগুলো পরীক্ষা করে দেখব। আমি ফিরে এসে তোমাকে পানীয় খাওয়াবো। সাবধান, দানব জাতি ইদানিং ঠিকঠাক আচরণ করছে না। চিন্তা করবেন না, আমি জানি আমি কি করছি। হে নক্ষত্র প্রভু, আমাকে রক্ষা করুন। আহ, তুমি কি দেখলে? 3,000 বছর আগে এক মহারাক্ষসের হাতে ইউয়ান চিং নিহত হয়েছিলেন। সেই মহাদানব ইউয়ান চিংয়ের অমর অস্থি ও স্মৃতি গ্রাস করেছিল। তার পরিচয় বদলে দিয়েছে। এই ইউয়ান চিং এখন সেই মহাদানব। সুতরাং অসুর প্রকাশকারী দর্পণটি অসুরকে প্রকাশ করে, কারণ সে মূলত একজন রাক্ষস ছিল। কিন্তু সে নিজে কি তা জানে? কেন কেন এটা একটা রাক্ষস? আমি ইউয়ান চিং, পর্বত ও সমুদ্র পরিদর্শক। আমি 3,000 বছর ধরে এই স্থলভাগ ও সমুদ্রকে রক্ষা করে এসেছি। আমি কোনো রাক্ষস নই। আমি শয়তান হতে পারি না। আপনি এই জায়গাটা কিভাবে খুঁজে পেলেন? দৈত্য প্রকাশকারী আয়নাটি তার মধ্যে প্রতিফলিত হওয়া মানুষগুলোকে শনাক্ত করতে পারে। আমি কিছু বিষয় জানতে পারলাম। 3,000 বছর আগে কি ঘটেছিল? ইউয়ান চিং নামে একজন অমর ছিলেন। আধ্যাত্মিক শিরা পরিদর্শন করার সময় আক্রান্ত। আত্মা বিক্ষিপ্ত। এক মৃত্যুপথযাত্রী মহাদানব তাকে আক্রমণ করেছিল। সেই মহাদানবকে টিকে থাকতে হতো। এটি ইউয়ান চিংয়ের অমর অস্থি ও স্মৃতি গ্রাস করেছিল। তারপর সে তার পরিচয় গ্রহণ করল। তুমি কি বলছো? তোমার হৃদয়ে একটি অনুভূতি থাকা উচিত। অসম্ভব। আমি ইউয়ান চিং। আমার একটি স্বর্গীয় মর্যাদা আছে। 3,000 বছর ধরে পর্বত ও সমুদ্রকে রক্ষা করা। তুমি যা কিছু করেছ সবই সত্যি। কিন্তু তুমি প্রকৃত ইউয়ান চিং নও। আমার মনে নেই। কাউকে হত্যা করার কথা আমার মনে নেই। আমার মনে নেই আমি শয়তান ছিলাম। কারণ যখন তুমি ইউয়ান চিং গ্রাস করেছিলে, সে তার স্মৃতিগুলো আত্মস্থ করল। অসুর ও অমরদের স্মৃতি একসাথে মিশে আছে। এমনকি তুমিও বলতে পারবে না কোনটা আসল, কোনগুলো নকল। তাই এই 3,000 বছর আমি বরাবরই একজন ভণ্ড ছিলাম। ইউয়ান কিং, তুমি কি সত্যটা জানতে চাও? সম্পূর্ণ সত্য। প্রকৃত ইউজান ও চিং রাজবংশ সম্পর্কে আপনার প্রশ্নের বিষয়। 3,000 বছর আগে ঠিক কি ঘটেছিল? আর কি কি সত্য আছে? এই আয়নাটির একটি গোপন কাজ আছে, এর উৎস সন্ধান করা। এটি অতীতে কি ঘটেছিল তা দেখাতে পারে। প্রস্তুত?
আমি মরতে চাই না। তুমি কি ধরনের দান? অমর অমর হার। আমার অমর হার দরকার। দয়া করে আমাকে বাঁচান। হা হা হা। তাই আমি আমি তাকে হত্যা করেছি। আমি তাকে হত্যা করেছি। তাকে প্রতিস্থাপন করা হয়েছে। আমি শুধু বাঁচতে চাই। আমি শুধু বাঁচতে চাই। আমার কোনো ধারণা নেই। আমি সত্যিই জানি না। আমি কি করব? আমি কি করব? আপনার কাছে দুটি বিকল্প আছে। প্রথমে আত্মসমর্পণ করতে স্বর্গে যান। ট্রায়াল গ্রহণ করা। তাহলে কি? নরকে নিক্ষেপ করা হয়েছে। সেটা একটা সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়, আমি তোমাকে অন্য একটি উপায় বলবো। এটি একটি স্বেচ্ছাকৃত পাপমোচন। এর মানে কি? এই চুক্তিতে স্বাক্ষর করুন। স্বর্গীয় কর্মকর্তা হিসেবে আপনার পদমর্যাদা কেড়ে নেওয়া হবে। অমর মর্যাদা মুছে যাবে। আপনি সুস্থ হয়ে উঠবেন। তোমার একটি রাক্ষসের শরীর থাকতে পারে, কিন্তু তুমি যা চাও তা করা চালিয়ে যেতে পারো। কি খবর? সেই জমি রক্ষা করা। প্রকৃত ইউজান এবং চিং রাজবংশ। মৃত্যুর আগে ওই জায়গাটা নিয়েই আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম। তুমি তার সবকিছু বদলে দিয়েছ। অন্তত তার ইচ্ছাটা পূরণ হওয়া উচিত। রাক্ষসের দেহে অমর কীর্তি সম্পাদন করা। আমার বাকি জীবন দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। বাড়ির পেছনের উঠোনে গিয়ে বিষয়টি নিয়ে নিজে ভালোভাবে চিন্তা করুন। ৩,০০০ বছর। আমি ইউয়ান চিং হিসেবে ৩,০০০ বছর বেঁচেছিলাম। আমি অনেক কাজ করেছি। মানুষকে রক্ষা করা এবং মন্দকে শাস্তি দেওয়া। আমি সেই ভূমি ও সমুদ্র রক্ষা করেছি। কিন্তু সবকিছু শুরু হয়েছিল এক গণহত্যা দিয়ে। আমি অতীত পরিবর্তন করতে পারি না, কিন্তু আমি ভবিষ্যৎ বেছে নিতে পারি। অমর নথিটি সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে তুমি তো একজন সাধারণ রাক্ষস মাত্র। আমি জানি। বস্সু, আমার একটি প্রশ্ন আছে। আয়নায় দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটি কি আপনি? যদি তুমি হতে, তাহলে তোমার আমাকে ঘৃণা করা উচিত। কিন্তু তুমি আমাকে হত্যা করনি। তারা আমাকে বেরিয়ে আসার একটা পথও দেখিয়ে দিয়েছেন, ধন্যবাদ। তুমি তাকে বলনি কেন? তাকে বলো কি? তাকে বলো আমি সেই ব্যক্তি। তখন ইউয়ান চিং ৩,০০০ বছর ধরে মৃত ছিলেন। এই ব্যক্তির এখন আরও ৩,০০০ বছর বাকি আছে। তিনি একজন আদর্শ হয়ে উঠলেন। তাহলে তাকে বাঁচতে দিন। ইউয়ান চিং বেঁচে থাকুক। সিমিং স্টার লর্ড ইউজান কিং। আমার পূর্বজন্মে এখনো কত রহস্য লুকিয়ে আছে। সে আবার জীবিত হয়ে উঠল। কিন্তু সে আমাকে চেনে না। দোকান। এটাই কি সেই জীবন রক্ষাকারী অমিত যা আপনি বিক্রি করছেন? এগুলো আমাদের দোকানের পণ্য। সমস্যাটা কি? তিনি সত্যিই আমার স্বামীকে নতুন জীবন দিয়েছেন। কিন্তু সে আমাকে আর চিনতে পারে না। আমি তোমাকে চিনি না। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন কোনো অপরিচিতের দিকে তাকাচ্ছে। আপনার স্বামী মারা যাওয়ার কতদিন পর আপনি সেই অমিতটি ব্যবহার করেছিলেন? ৭৯ দিন। আমি কি আপনার নাম জানতে পারি? শেন ইউয়ান। আমার স্বামীর নাম ঝমু। অনুগ্রহ করে নির্দিষ্ট পরিস্থিতিটি ব্যাখ্যা করুন। তিনি ১ মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন। এটা ছাড়তে আমার মন চাইছে না। পুনরুত্থানের পদ্ধতি সম্পর্কে সর্বত্র অনুসন্ধান করুন। অবশেষে আপনার দোকানটি খুঁজে পেলাম। আমি একটি পুনরুজ্জীবনের বড়ি কিনেছি। তাকে পুনরুত্থিত করা হয়েছিল। তার স্বাস্থ্য খুব ভালোভাবে সেরে উঠেছে। কিন্তু তোমার কি আমাদের বিয়ের কথা মনে আছে? আমাদের একসাথে কাটানো ৩ বছরের কথা আমার মনে আছে। আমার কিছুই মনে নেই। ঠিক তাই। ব্যক্তির মৃত্যুর ৩ দিন পর তার আত্মা পাতাল লোকে প্রবেশ করে। পুনর্জন্মের জন্য অপেক্ষা ৭ দিন। সে নিশ্চয়ই ইতিমধ্যেই মেংপোসুপটা পান করে ফেলেছে। মেংপোসুপ আপনাকে আপনার পূর্বজন্ম ভুলিয়ে দেবে। তার দেহ রক্ষা করা হয়েছিল। কিন্তু মেংপোসুপের কারণে স্মৃতিটা মুছে গেছে। কিন্তু মেংপোসুপ শুধু স্মৃতি মুছে দেয়া। অনুভব করবেন না। আমি তোমার সাথে দেখতে যাব। ৯৯৬তম লেনদেনটি নিবন্ধিত হয়েছিল। সে এখন খুব কমই বাইরে যায়। সে সারাদিন ঘরে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিনি কি জানতেন যে তাকে পুনরুত্থিত করা হয়েছে? সে জানে, কিন্তু সে কে তা তার মনে নেই। আমি জানি না কি করতে হবে। এই সপ্তাহান্তে আমি কিছু লোককে আপনার সাথে দেখা করতে নিয়ে আসছি।
আমি ফিরে এসেছি। আমি অতিথি নিয়ে এসেছি। সপ্তাহান্তে আপনি কে? বহুমুখী দোকানের মালিক। যে অমিত তোমাকে পুনরুজ্জীবিত করবে সেটি আমি বিক্রি করেছিলাম। আপনি কি আমাকে অতীতের কথা মনে করিয়ে দিতে পারেন? আমি পারব না, তবে আপনাকে একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি। আপনার কি কোনো অভ্যাসগত নড়াচড়া আছে? তার সাথে থাকলে আমি প্রায় যে কাজগুলো করি। আমি তার কাঁধে হেলান দিতে পছন্দ করি। যখনই আমি ক্লান্ত হই তার কাঁধে মাথা রাখি। সে আমার চারপাশে তার হাত রাখত। এখন এটার উপর ভর দিয়ে দেখুন। আমি কেন? মনে হচ্ছে আমার অনুমান সঠিক ছিল। তোমার মস্তিষ্ক তাকে মনে রাখে না, কিন্তু তোমার শরীর মনে রাখে। শরীর মনে রাখে। এইমাত্র ঘটে যাওয়া ঘটনাটি। আমি কেন এটা করছি সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু করার পর ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হচ্ছিল। তোমরা একসাথে কাটানো 3 বছরে যে অভ্যাসগুলো গড়ে তুলেছিলে, এটা আমার শরীরে খোদাই হয়ে গেছে। তাকে আবার তোমার দিকে ফেরানোর একটাই উপায় আছে। কোন পদ্ধতি? শুরু থেকে শুরু করুন। এই সময় আমাদের প্রথম দেখা হয়েছিল। না, বরং আমি তোমাকে নতুন করে চিনছি। হ্যালো, আমার নাম শেন ইউজান। আমি মোরব্বা খেতে ভালোবাসি। আমি ছবির বই দেখতে পছন্দ করি। বৃষ্টির দিনে আমি দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করি। আমি ঝমু। অন্যদের ব্যাপারে আমি জানি না। কোন দোকানে সবচেয়ে ভালো চিনির মূর্তি তৈরি হয়? আমরা যখনই আসতাম এটা কিনতাম। আমি জানি না কেন আমার হাতটা নিজে থেকেই নড়ে উঠল। তার আসলে কিছুই মনে নেই। সাবধান। ধন্যবাদ। তার শরীর সত্যিই মনে রাখে। তুমি সবসময় এত বাঁকা হয়ে হাঁটো কেন? কে অস্ত? তাই। তখন তোমার সাথে দেখা হয়ে যাবে। তুমি শুধু দুষ্টুমি করছো। তুমি কি কাঁদছো? আজ রাতে 4টা কি গোল? আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। কি? আমি কি আগে তোমাকে খুব ভালোবাসতাম? হ্যাঁ, হ্যাঁ। আমি গত কয়েকদিন ধরে নিজেকে পর্যবেক্ষণ করছি। আমি অবচেতনভাবে তোমার জন্য অপেক্ষা করব। আপনাকে রক্ষা করুন এবং আপনার পছন্দের জিনিসপত্র কিনে দিন। আমার মনে নেই আমি কেন ওটা করেছিলাম, কিন্তু আমার শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া করবে। আমি বিশ্বাসটি নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম। যদি এটা শুধু একটা সাধারণ অভ্যাস হয়, আমি কোনো অপরিচিতের সাথে এই কাজগুলো করতাম না। আমার সব অভ্যাসই তোমার দিকে ইঙ্গিত করে। হাঁটা আপনাকে রক্ষা করবে। খাওয়ার সময় আমি তোমার পছন্দের কথা ভাবব। ঘুমাতে যাওয়ার আগে আমি তোমাকে দেখতে চাই। যদিও আমি তোমাকে মনে না রাখি, আমার শরীরও আমাকে বলছে তুমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তুমি সপ্তাহান্তে যাও না। সে নিজেই ব্যাপারটা বুঝে গিয়েছিল এবং তার আর এটির প্রয়োজন ছিল না। মেংপো সুক শুধুমাত্র মস্তিষ্কের স্মৃতি মুছে ফেলতে পারে। আমার দেহে খোদাই করা ভালোবাসা মুছে ফেলা যাবে না। একজন ব্যক্তিকে বাঁচানো সহজ, একটি সম্পর্ক বাঁচানো কঠিন। কিন্তু তারা তা করেছিল। আমি জানি না আগে তোমাকে কিভাবে ভালোবেসেছিলাম, কিন্তু এখন থেকে আমি তোমাকে আবার ভালোবাসতে পারি। আপনি কি আমাকে একটি সুযোগ দেবেন? ইচ্ছুক? অবশ্যই আমি চাই। মনে হচ্ছে আপনি ব্যাপারটা বুঝে গেছেন। আমি আমার স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছি। স্মৃতি পুনরুদ্ধার কেন? সেটা ছিল আমার অতীতের সেই সত্তা যে তাকে ভালোবাসত। আমি তাকে আবার ঠিক এখনকার মতোই ভালোবাসতে চাই। আমার পূর্বজন্মের ভালোবাসা ছিল তার দেওয়া একটি উপহার। এই জীবনে আমি তাকে যে ভালোবাসা দিয়েছি, এই নিন, এটা ফিরিয়ে নিন। ফেরতযোগ্য নয়। আমি শুরুতে এটা ফেরত দেব না। আমি এটা একেবারেই অপছন্দ করি। এই অমিতটি লোকটির জীবন বাঁচিয়েছিল, কিন্তু এটি স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে পারে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি, এটা তার শরীরকে বাঁচিয়েছিল। সে তার অভ্যাসগুলোও ধরে রেখেছিল। সুতরাং এই বডিটা সার্থক ছিল। ধন্যবাদ, জনাব সু। আমি কিছুই করিনি। তোমরা নিজেরাই ব্যাপারটা বুঝে ফেলেছ। সুযোগ পেলে আমি আবার তোমার সাথে দেখা করতে আসব। না আসাই ভালো। এখানে আসাটা সবসময় ঝামেলার। আজ কি বার? কোনদিন, যেদিন আমরা আবার একে অপরকে চিনতে পারলাম। আজ থেকে শুরু। আমি প্রতিদিন মনে রাখব। নতুন স্মৃতি তৈরি করা। আরেকটি ভালো চুক্তি। পূর্বজন্মের ভালোবাসা একটি উপহার। এই জীবনে ভালোবাসা একটি প্রতিদান উপহার। ঠিক আছে।
হা 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 হা। তুমি কে? হা হা, আমি ধনসম্পদের দেবতা। ঝাও কাই, সম্পদের দেবতা, যিনি এই অঞ্চলের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। কিন্তু এখন আমি ভাঙা লোহার নিচে জীবন্ত কবরস্থ হতে চলেছি। ইনি আমাদের ধনসম্পদের দেবতা। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা আবর্জনা সংগ্রহ করছে কেন? তার অনুগামীরা সবাই ধনসম্পদের অন্যান্য দেবতার পূজা করতে গেল। আমি শুনেছি ধূপটি 3 দিন ধরে জ্বালানো হয়েছে। যদি এটা চলতে থাকে, এমনকি ঐশ্বরিক পদও রক্ষা করা যায় না। আমার সব শেষ, পুরোপুরি শেষ। এটি একটি রত্নপাত্র। হ্যাঁ, আমি এটা 3 বছর আগে আপনার দোকান থেকে কিনেছিলাম। আগে এটা একদম ঠিকঠাক কাজ করছিল। আপনার যা ইচ্ছা কপি করুন। কিন্তু মাসখানেক আগে সে হঠাৎ করে এই আবর্জনা ছিটানো শুরু করল। আমি যতই চেষ্টা করি না কেন, এটা থামাতে পারছি না। যদি এটা চলতে থাকে, আমার মন্দিরটি সমাধিস্থ হতে চলেছে। বেসিনটি ভাঙা নয়। যদি এটা ভাঙা না হয় তাহলে কেন? রত্নপাত্রটি মালিকের হৃদয়ের ঐশ্বর্যের প্রতিচ্ছবি। এটা তোমাকে মিথ্যা বলেনি। এটা তোমার হৃদয়ের এক অকপট প্রতিচ্ছবি। 997তম লেনদেনটি নিবন্ধিত হয়েছিল। জানতে চান কেন এমনটা হলো? অতিরিক্ত চিন্তা করা। তাহলে আমার সাথে ভেতরে আসুন এবং দেখুন। ভিতরে যান। এটা কোথায়? তোমার হৃদয়, সেটাই তোমার হৃদয়ের ভেতরের সম্পদ। অন্তহীন বন্দিৎসা। এটা দারুণ না? তোমার কি এটা ভালো মনে হয়? অনুভব করুন। কিভাবে? সে কিভাবে একজন বিদ্যা হতে পারে? এই বস্তা চাল আপনার পরিবারের 1 মাস খাওয়ার জন্য যথেষ্ট। গুরু ছাও, আপনি সত্যিই একজন দয়ালু মানুষ। কি ধরনের ভালো মানুষ বা খারাপ মানুষ? আমরা সবাই একই গ্রামের বাসিন্দা। একে অপরকে সাহায্য করুন। ওয়াও! আমার মনে আছে। আমার জনহিতকর কাজের জন্য তখন আমাকে দেবতুল্য মনে করা হতো। কিন্তু ধনসম্পদের দেবতা হওয়ার পর বিশ্বাসীরা তাদের ধনী করে তোলার জন্য প্রতিদিন আমার কাছে প্রার্থনা করে। আমি শুধু তাদেরকে আরেকটু বেশি দিতে চেয়েছিলাম। আরেকটু বেশি। এটা কখন শুরু হয়? আমি শুধু সংখ্যা দেখতে পাচ্ছি। লোকজনকে দেখা যায় না। যখন দাতব্য সংখ্যা হয়ে যায়, সম্পদ জড় পদার্থে পরিণত হয়েছে। সুতরাং এই সোনার মুদ্রাগুলো তোমার হাতেই মরিচা ধরে যাবে। তাহলে আমার কি করা উচিত? আমার সাথে এসো। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। দেখুন আপনার অনুসারীরা কি হয়ে উঠেছে। এই পরিবারটি 3 বছর আগে আপনার কাছে টাকা চেয়েছিল। আপনি তাদেরকে 3,000 টাইল সোনা দিয়েছিলেন। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় বিশ্বাসী। চলো আরও একটু পান করা যাক। যাই হোক, আমার প্রচুর টাকা আছে। গুরু যা বলেছেন তা সত্য। আমরা ধনসম্পদের দেবতার আশীর্বাদ ধন্য। সারা জীবনে সবকিছু খরচ করা যায় না। এই লোকেরাও আপনার কাছে টাকা চেয়েছে। আমি তাদের দিয়েছিলাম। কতটুকু দেওয়া হয়েছিল? দয়া করে জুয়া খেলা বন্ধ করুন। শিশুটি 3 দিন ধরে ক্ষুধার্ত। এত তর্কাতর্কি কিসের? ধনসম্পদের দেবতা আমাকে আশীর্বাদ করবেন এবং আমি জিতব। ওরা সবাই এরকম হয়ে গেছে। বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ কেবল নৈতিক অবক্ষয় ঘটায়। সে তোমার কাছে কখনো টাকা চায়নি। কেন? বৃদ্ধ মানুষ। আপনার সবজিগুলো খুব ভালোভাবে ফলানো হয়েছে। ঠিক আছে। আমাদের নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট। তুমি কি আরো চাও না? তুমি কি ধনী হতে চাও না? হা 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 হা। জমি চাষ করে আমি ধনী হব। খাবার এবং থাকার জায়গা। আপনি আর কি চান? নিজের হাতে উপার্জন করা। মনের শান্তি নিয়ে খান। কামার ওয়াং গতবার যে কোদালটা ব্যবহার করেছিল সেটা সত্যিই খুব ভালো ছিল। এবার আরেকটি কাস্তে তৈরি করুন। 3 দিন পর এসে নিয়ে যান। সেটা হলো। তুমি কি ওটা দেখেছ? সম্পদ এমনি এমনি তৈরি হয় না। কঠোর পরিশ্রম ও ঘামের মাধ্যমে অর্জিত অর্থ। তবেই তুমি সম্পদশালী হতে পারবে। অবশেষে আমি বুঝতে পেরেছি। ওহ, ধনসম্পদের দেবতা ফিরে এসেছেন। আপনি কি এখনো কোনো সমাধান খুঁজে পেয়েছেন? আমার মনে হয় এই ঐশ্বরিক পথটি বিপন্ন। আমি জানি কি করতে হবে। আমি রাতারাতি ধনী হওয়ার দেবতা নই। আমি সম্পদের দেবতা। সম্পদের দেবতা, যিনি মানুষকে সম্পদ সৃষ্টি করতে সাহায্য করেন। এই তো শুরু হলো। এটি একটি বীজ। সে কি চাষের সরঞ্জাম নিয়ে পাগল হয়ে গেছে? সম্পদের দেবতা সোনা বা রূপা দেন না। এগুলো যেতে দিন। এগুলো আমার বিশ্বাসীদের কাছে পাঠান। হাহা, সম্পদের দেবতা। এই বীজগুলো থেকে সত্যিই খাদ্য উৎপন্ন হতে পারে। আপনি পারেন, কিন্তু আপনাকে সেগুলো নিজেই ফলাতে হবে। এই কৃষি সরঞ্জামগুলো আপনার দেওয়া উপহার ছিল। আপনি এই সরঞ্জামগুলি ব্যবহার করেন। নিজের হাতের উপর নির্ভর করুন। সে যেকোনো সোনা বা রূপার চেয়েও ধনী হবে। হাঁটু গেড়ে বসা বন্ধ করে কাজে লেগে পড়ুন। আমি মন্দির পুনর্নির্মাণ করতে ফিরে যাচ্ছি। এখন থেকে ধনসম্পদের দেবতার মন্দিরগুলোতে আর সোনা ও রূপা দেওয়া হবে না। বীজ ও কৃষি সরঞ্জাম সরবরাহ করুন। আপনার অনুসারীরা কি ফিরে আসবে? হ্যাঁ, কারণ আমি তাদের শেখাবো। সম্পদ হলো ফলাফল, লক্ষ্য নয়।
হা হা হা। এই অর্ডারটির গ্রাহক সন্তুষ্টির রেটিং ভালো হওয়া উচিত। সম্পদ আসে মানুষ থেকে, বস্তু থেকে নয়। খুব ভালো বলেছেন। ধুর, আবার চৌকাঠে হোঁচ খেলাম। বিদ্ধু, তোমার চোখ। আমি হাজার হাজার মাইল দূরে তারাদের উদয় ও অস্ত যেতে দেখতে পাই, কিন্তু তারা তাদের ঠিক 3 ফুট সামনে থাকা চৌকাঠটি দেখতে পাচ্ছিল না। আমি ওল্ড ইয়ান, স্বর্গীয় পরিদর্শক। 300 বছর আগে স্বর্গ আমাকে দিব্য চক্ষু দান করেছিল। 3টি রাজ্যের তত্ত্বাবধান। কিন্তু আমি আরও দেখতে পাচ্ছি। কিন্তু আমার সামনের জিনিসগুলো ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এখন আমি নিজের হাতও দেখতে পাচ্ছি না। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে একজোড়া স্বাভাবিক চোখ পেতে সাহায্য করুন। কে তোমার চোখ বন্ধ করে দিয়েছে? স্বর্গীয় আদালত। কারণ আমি এমন কিছু দেখে ফেলেছিলাম যা আমার দেখা উচিত ছিল না। এই আয়না যা কিছু আড়ালে রাখা আছে তাও প্রতিফলিত করতে পারে। এটি আমাকে তোমার স্মৃতির দৃশ্যগুলোও দেখতে দেয়। এটাই তোমার শাস্তি। আপনি আসলে কি দেখেছিলেন? 300 বছর আগে সেই রাতে আমি 3টি রাজ্য পর্যবেক্ষণ করছি। হঠাৎ আমার পবিত্র গাছটি একটি উজ্জ্বল আলোর প্রতি আকৃষ্ট হল। এটাই ভাগ্য হলের দিক নির্দেশনা। আমি ওই আগুনটা দেখেছিলাম। আমি বিশ্বাসঘাতকতা দেখতেই থাকলাম। আমি ধ্বংস প্রত্যক্ষ করেছি। আমি আগুনের সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে জীবন পুস্তকটি পুড়িয়ে ফেলেছিল। সে নিজ হাতে সকল জীবের ভাগ্য ধ্বংস করছে। তিনি হলেন ভাগ্যের তারকা অধিপতি। আহা, ওই মুখ। ওই মুখটা আমার। সুজীবন শান্ত। সিলমোহরটি এখনো ভাঙার জন্য প্রস্তুত নয়। তুমি এটা সামলাতে পারবে না। তুমি আর কি দেখেছিলে? আমি এমন একজনকে দেখেছিলাম যে সবাইকে বাঁচাতে চেয়েছিল। এই স্মৃতিগুলো বড্ড ভারাক্রান্ত। দয়া করে আমাকে একজোড়া সাধারণ চশমা পেতে সাহায্য করুন। আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু তোমার মনে সেই আগুনের স্মৃতি। সবকিছু মুছে ফেলতে হবে। আমি রাজি থাকলে চুক্তিটা পাকা। 998তম লেনদেনটি এখানে নিবন্ধিত হয়েছিল। দুঃখিত। আমার এই কথাগুলো বলা উচিত হয়নি। আপনার বলা উচিত। তুমি আমার কাছে এসেছিলে নতুন একজোড়া চোখ পেতে, তাই না? আমি এখনই এটা নিয়ে ক্লান্ত হয়ে গেছি। কেবল দূরত্বই দেখা যায়। সামনে যা আছে তা দেখতে পাচ্ছেন না। আমি একজোড়া সাধারণ চোখ চাই। আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য মূল্য দিতে হয়। কি দাম? সেই আগুনের তোমার স্মৃতি। সবকিছু মুছে ফেলতে হবে। এই জাদুবৃত্তটি আপনার পবিত্র গাছটিকে ধ্বংস করে দিতে পারে। সাধারণ মানুষের চোখ দিয়ে প্রতিস্থাপন করুন। একই সময়ে এটি ভাগ্য মন্দিরের অগ্নিকাণ্ডের সমস্ত স্মৃতি মুছে দেবে। আপনি কি নিশ্চিত? ওই স্মৃতিগুলো বড্ড ভারাক্রান্ত। 300 বছর ধরে আমি প্রতিদিন ওই আগুনটা দেখেছি। ওই লোকটার মুখটা দেখো। যদি তুমি ভুলে যেতে পারো, সেটা চমৎকার হবে। কিন্তু আপনি কি করবেন? মনে হচ্ছে আপনি ওই ব্যাপারে গভীরভাবে জড়িত। যদি আমি ভুলে যাই, তুমি কি এখনো সত্যটা খুঁজে বের করতে পারবে? আমি অন্য পদ্ধতি খুঁজে বের করব। তুমি কি প্রস্তুত? প্রস্তুত। আহা। তাহলে শুরু থেকেই তুমিই ছিলে। তোমার আত্মা। এটাই তোমার ভাগ্য। তুমি তুমি বিশ্বাসঘাতকতা করছো না। আপনি কি ভিতরে আছেন? ভাগ্যের গ্রন্থ ধ্বংস করা যায় না। সকল জীবের ভাগ্য ধ্বংস হতে দেওয়া যাবে না। আমি সকল পাপ বহন করব। 1000 লেনদেন। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তাহলে তুমি আমাদের বাঁচিয়েছিলে। তাহলে তুমি আসলে পাপী নও, তাই না? আমি ভুলতে চাই না। আমি সবাইকে বলতে চাই। এটা কোথায়? আমি কে? আপনার নাম লাও ইয়ান। আপনি এখানে আপনার চোখের চিকিৎসা করাতে এসেছেন। এখন আপনার চোখ ভালো আছে। এই গিয়ারটি 0.1 মিলিমিটার সরে গেছে, এটি ঠিক করুন। দাদু ইয়ান, আমার মিউজিক বক্সটা আবার ভেঙে গেছে। আমাকে দেখতে দাও। একটি স্প্রিং আলগা হয়ে গিয়েছিল। একটু পরেই ঠিক করে দেওয়া হবে। দাদু ইয়ান সেরা। সে খুব খুশি। হ্যাঁ, ওই ভারী জিনিসগুলো ভুলে গেছি। এটা তার জন্য স্বস্তির বিষয় ছিল। কিন্তু আমি কিছু একটা দেখেছিলাম। যখন জাদুবৃত্তটি সক্রিয় করা হয়,
তুমি কি দেখলে? আমি আগুনটা দেখেছিলাম। আমি নিজেকে দেখলাম। আমি কি সত্যিই এমন কিছু করেছি যা ক্ষমার অযোগ্য? লেনদেন 998 সম্পন্ন হয়েছে। 2টি অবশিষ্ট লেনদেন। সমাপ্তির পরে আপনার সিলমোহরটি ভেঙে ফেলা হবে। তুমি সবকিছু মনে রাখবে। সবকিছু। সেই আগুন সহ। সবকিছু সহ। যদি সত্য এক ক্ষমার অযোগ্য পাপ হয়, আমি কিভাবে আত্মসমর্পণ করব? সত্য নাগালের মধ্যেই আছে। আহা! আমাদের দোকানে স্বাগতম। বিক্রয় নিষিদ্ধ। দাদান, এগুলো তো সেই আকাশ মেরামতকারী পাথরগুলো যা আমি গত মাসে বিক্রি করেছিলাম। হ্যাঁ। আকাশ মেরামতকারী পাথরগুলো তুমি বিক্রি করেছ। এমনকি আমিও এটা ঠিক করতে পারছি না। এই পাথরটিতে কোনো সমস্যা নেই। আকাশ মেরামতকারী পাথর কেবল আকাশকেই মেরামত করতে পারে। শূন্যপদ পূরণ করা যাবে না। তুমি বললে। কিন্তু আপনি তো এও বলেছিলেন যে সবকিছুই মেরামত করা সম্ভব, যতক্ষণ আপনি সঠিক পদ্ধতি খুঁজে পান। আমি তো এমনিই বলে ফেলেছি। 3000 বছর আগে আমি বিশ্বের সকল দুর্লভ ধনসম্পদ পর্ক করে দেখেছি। এটাই আপনার শেষ ভরসা। 3000 বছর। এই ফাটলটি 3000 বছর ধরে তোমার সাথে আছে। যদি এটা শিগগিরই ঠিক না করা হয়, আমি নিশ্চিহ্ন হয়ে যাব। অভিযোগ নং 999 গৃহীত হয়েছে। সতর্কীকরণ, এই ক্রেতা এবং দোকান মালিকের মধ্যে একটি অমীমাংসিত কর্মফলজনিত দ্বন্দ্ব রয়েছে। প্রথমে আপনার ফাটলগুলো পরীক্ষা করুন। এটি কোনো সাধারণ আঘাত নয়। এটি ঐশ্বরিক আত্মার স্তরে একটি ফাটল। তুমি ঠিক কে? নুয়ার বংশধর। লিংশান নুয়ার বংশধর। আমার মায়ের পদবিহীন। নুয়া বংশের শেষ অভিভাবক। 3000 বছর আগে তিনি একজনকে বাঁচিয়েছিলেন। ক্লান্ত ঐশ্বরিক শক্তি। সমস্ত শক্তি আমার দেহে আবদ্ধ করো। কিন্তু আমি এটা সহ্য করতে পারি না। সুতরাং অতিরিক্ত বলের কারণেই ফাটলটি সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, আমার মা তার মৃত্যুঞ্জয় বলেছিলেন। তার আকুতি এখনও এই ফাটলের মধ্যেই আবদ্ধ। তোমার মা কাকে বাঁচিয়েছিলেন? সে কিছুই বলেনি, শুধু বলেছিল যে লোকটি আমাকে খুঁজতে আসবে। তোমার চোখ দুটো যেন কিছু একটাকে ভয় পাচ্ছে। না, আমি শুধু ভাবছি তোমাকে কিভাবে সাহায্য করা যায়। সে তোমার মনে করার অপেক্ষায় আছে। না, এই ফাটলটা। সকল বাহ্যিক শক্তি প্রত্যাখ্যান করুন। আমি বলেছি আমি 3000 বছর ধরে চেষ্টা করেছি। ওই ব্যক্তি তোমাকে খুঁজতে আসবে একথা বলার পাশাপাশি তোমার মা আরও বলেছিলেন। সে আর কি বলেছিল? সে এটা রেখে গেল। সে বলেছিল ভবিষ্যতে কেউ তাকে চিনে ফেলবে। পিছনে ফিরে তাকিও না। বেঁচে থাকা। আমার কোনো অনুশোচনা নেই। তুমি কি দেখলে? আগুন। কেউ আমার পথ আটকে রেখেছে। তিনি বললেন। তিনি বলেছিলেন যে তার কোনো অনুশোচনা নেই। এই কথাগুলো আমার মা প্রায় বলতেন। তোমার মা? তোমার মা একথা বলেছেন। তিনি সবসময় বলতেন যে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন তার জন্য অনুশোচনা করা উচিত নয়। সুতরাং যখন সে সেই ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করেছিল, সম্ভবত আমি এর জন্য অনুশোচনা করি না। আপনি ওই জেট পাথরের লকেটটি চিনতে পেরেছিলেন? তুমি পালাতে চাও? আমার মনে হচ্ছে আমি পালাতে পারব না। তোমার মায়ের নাম কি? লিন জুয়ান। লিন জুয়ান। লিন জুয়ান। আবার অতিরিক্ত সময় কাজ করা। এই সংবাদ সর্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। লোকে বলে লর্ড সিমিং একজন নির্বোধ, যিনি প্রেম ভালোবাসা বোঝেন না। 3 রাজ্যে জীবন ও মৃত্যু। আমরা কিভাবে ফাঁকি দিতে পারি? আমি নুয়া গোত্র থেকে কিছু আধ্যাত্মিক ফল এনেছি, অনুগ্রহ করে এগুলো চেখে দেখুন। তুমি সবসময় আমাকে থামানোর কোনো না কোনো উপায় খুঁজে নাও। অবশ্যই, কারণ আমরা সেরা বন্ধু। ও হ্যাঁ, আমি মা হতে চলেছি। লিন জুই। আমার মনে আছে। আমি তার কথা ভাবলাম। তাহলে তুমিই সেই ব্যক্তি যাকে তোমার মা বাঁচিয়েছিলেন। দুঃখিত। দুঃখিত। ক্ষমা চাইতে তাড়াহুড়ো করবেন না। তুমি এখনো সবকিছু মনে করনি। তুমি কোথায় যাচ্ছ? আমি 3000 বছর অপেক্ষা করেছি। আর একটা রাত হলেও কিছু যায় আসে না। যখন তোমার সবকিছু মনে পড়ে, আবার আমার কাছে এসো।
খাতা। আপনি কি জানেন ৩,০০,০০০ বছর আগে কি ঘটেছিল? হ্যাঁ, আমি জানি। কিন্তু এটা তোমাকে নিজেই বের করতে হবে। অন্যথায় সিলটি হিতে বিপরীত হবে। তুমি খুব চিন্তাশীল। তিন বছর বয়সে মারা যান। স্বর্গের পথ পরিবর্তন করা যায় না। কারণ ও ফলাফল লঙ্ঘন করা যাবে না। লিং শুয়ান এই শিশুটির জন্য ৩০০ বছর অপেক্ষা করেছিলেন। সে আমার সেরা বন্ধু। আমি কিভাবে শুধু দাঁড়িয়ে দেখতে পারি? আজ দোকান থেকে বেরোনোর সময় তুমি পেলে কি করে? আমি তোমাকে দেখতে আসতে চেয়েছিলাম। সে আজ আমাকে বেশ কয়েকবার লাথি মেরেছে। বিশেষভাবে শক্তিশালী। নিজেই অনুভব করে দেখুন। তোমার কি হয়েছে? তোমার মুখটা দেখতে খুব খারাপ লাগছে। কিছুই না। তুমি ভাগ্যের বইটা দেখেছ। আমাকে তার ভাগ্য বলো। লিং জুয়ান। না না। আমি ৩০০ বছর অপেক্ষা করেছিলাম। স্বর্গীয় পথ অমান্য করা যায় না। কারণ ও ফলাফল পরিবর্তন করা যায় না। কিন্তু সে লিং শুয়ানের মেয়ে। আমি কিভাবে শুধু দাঁড়িয়ে দেখতে পারি? এমনকি যদি স্বর্গ তোমাকে শাস্তি দেয়, আমি একাই সবটা সহ্য করব। এটা আমি ভাগ্যের বই পরিবর্তন করেছি। সিলটি ৬৭% ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি পরিণতিগুলোর কথা মনে আছে? আকাশ থেকে আগুন নেমে আসে। আমি তাকে হত্যা করেছি। আমি তাকে হত্যা করেছি। তুমি এখনো সবকিছু মনে করনি। ইন মিরর দেখতে কুনলুন পর্বতে যান। আমি তোমাকে সবকিছু বলবো। অবশেষে তার মা আবির্ভূত হলেন। কিন্তু তাকে আপনার বলার চেয়েও বেশি দুর্বল মনে হচ্ছে। ৩,০০,০০০ বছর আগে। এই ফাটলটা কি অবশেষে স্থির হওয়ার কোনো জায়গা খুঁজে পাবে? লিংশান, আমার সাথে কুনলুন পর্বতে চলো। তোমার মনে ছিল? সব নয়। কিন্তু আমি জানি সত্যটা সেখানেই আছে। যাই হোক না কেন, আমাকে এর মুখোমুখি হতেই হবে। চলো যাই। কুনলুন জু সীমানা প্রাচীরের পিছনে আছে। এটি একটি প্রাচীন যুদ্ধের ধ্বংসাবশেষ। তোমার শরীর কি সীমানা অতিক্রম করার চাপ সহ্য করতে পারবে? আমি ৩,০০,০০০ বছরের ফাটল সহ্য করতে পারি। শুধু সীমানা প্রাচীর বলতে কি বোঝায়? আমার কাছাকাছি থেকো। এগুলো কি সবই ৩,০০,০০০ বছর আগের সেই মহাবিপর্যয়ের অবশেষ? হ্যাঁ। কার্যকারণ সম্পর্কের সেই ভাঙন স্বর্গরাজ্যের অর্ধেককে প্রভাবিত করেছিল। এই সব আমার কারণেই হয়েছে। আমার মাকে বাঁচানোর জন্য তুমি ভাগ্যের বইটা বদলে দিয়েছিলে। আমি তোমাকে ক্ষতি থেকে রক্ষা করব। কারণ সে তোমাকে বাঁচাতে চেয়েছিল। আপনারা সবাই সদিচ্ছা থেকেই কাজ করেছিলেন। দামটা বড্ড বেশি ছিল। এটি কুনলুন পর্বত। ইমিন প্রতিফলক দর্পণটি নুয়া মন্দিরের গভীরতম অংশে অবস্থিত। সে তখনও নুয়ার আভা মনে রেখেছিল। চলো যাই। ফাটলটি আরও চওড়া হওয়ার আগে। তোমার মা সাধারণত কেমন মানুষ? আমার মা খুব নম্র। কিন্তু খুব দৃঢ়প্রতিজ্ঞ বটে। তিনি সবসময় বলতেন, বেঁচে থাকার অর্থ হল দায়িত্ব গ্রহণ করা। একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে তার জন্য আর অনুশোচনা করতে হয় না। তিনি আসলেই ওই ধরনের একজন মানুষ। তিনি প্রায় এক বন্ধুর কথা উল্লেখ করতেন। বলা হতো সেই ব্যক্তি ছিলেন স্বর্গের সবচেয়ে এগুয়ে ব্যক্তি। কিন্তু সবচেয়ে কোমল হৃদয়ের। ইন প্রতিফলক দর্পণটি ওই হোল ঘরে আছে। সেখানে কিভাবে যাবেন? এই সেতুটি মাত্র ১৫ মিনিট টিকতে পারে। তাড়াতাড়ি করো। কি হয়েছে? ফাটলটি চওড়া হচ্ছে। এখানকার পরিবেশ যেন তার গতি বাড়াতে সাহায্য করছিল। ঝাও ইঞ্জিং। কে আসে? সু জিওয়ান, বহুমুখী দোকানের মালিক। আমি ৩,০০০ বছর আগের কারণ ও ফলাফল দেখতে চাই। আয়না শুধু সত্যই প্রকাশ করবে। ব্যাখ্যার জন্য আমি দায়ী নই। আপনি কি সত্যিই দেখতে চান? যদি আপনি নিশ্চিত হন তবে আয়নার সামনে দাঁড়ান। এগিয়ে যান, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করব। মা। অবশেষে সে সবকিছু জেনে গেছে। এটা কোথায়? এটাই কার্যকারণ সম্পর্কের উৎস। আপনি অতীতকে একজন বহিরাগত হিসেবে প্রত্যক্ষ করবেন। প্রস্তুত? চলুন শুরু করা যাক। শুকবর। জিয়াওশানের বয়স ৩ বছর হয়েছে। আমার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো। সত্যি? এটা তো দারুণ। আপনাকে ধন্যবাদ।
তুমি সেদিন তার জন্য প্রার্থনা করেছিলে। এরপর থেকে সে সুস্থ হতে শুরু করল। তবে ইদানিং স্বর্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে। শুনেছি কজ অ্যান্ড এফেক্ট ব্যুরোতে কোনো সমস্যা হয়েছে। কিছু ছোটখাটো সমস্যা। শীঘ্রই এর সমাধান হয়ে যাবে। তুমি আমার সাথে মিথ্যা বলছো, কিন্তু তোমার চোখ অন্য কথা বলে। বিষয়টা এত সহজ নয়। শাওশানের সাথে সম্পর্কিত। হ্যাঁ বা না? আমাকে বলো। তুমি তুমি জিয়াওশানকে বাঁচানোর জন্য এটা করেছিলে। ভাগ্যলিপি পরিবর্তন করা হয়েছে। আমি তোমাকে তাকে হারাতে দেখতে পারবো না। কিন্তু এর খরচ কত? যারা স্বর্গের ইচ্ছা লঙ্ঘন করে, স্বর্গ তাদের শাস্তি দেবে। কারণ ও প্রভাবের পতন। স্বর্গীয় অগ্নি দুর্যোগ। 3 দিন পরে এসে স্বর্গীয় অগ্নিবিপর্যয় সবকিছু ধ্বংস করতে সক্ষম। তুমি মারা যাবে। আমি জানি। এই শাস্তি আমার প্রাপ্য। তুমি কি জানো? তোমার কি মনে হয় তুমি একাই এইসব সহ্য করতে পারবে? শাওশানের এখনো আমাকে প্রয়োজন। আমারও তোমাকে প্রয়োজন। এটাই হলো কার্যকারণ সম্পর্কের প্রতিক্রিয়া। আমি এটা সহ্য করতে পারছি না। আমি বললাম, যেহেতু পছন্দটি করা হয়েছে, এর জন্য অনুশোচনা করবেন না। লিম জুজান, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জিয়াওশানকে বাঁচিয়েছ। তোমাকে বাঁচানোটা আমার ন্যায্য কাজ ছিল। দয়া করে জিয়াওশানের মাকে আমার পক্ষ থেকে বলে দেবেন, তাকে ভালোবাসুন। চাই না। লিম জুয়ান, এটাই প্রথম কারণ ও ফলাফল। একটি দ্বিতীয় অনুচ্ছেদ আছে। আমার দেখার জন্য আর কি আছে? মামা, জেগে ওঠো। মা। লিম জুয়ান তার সমস্ত ঐশ্বরিক শক্তি তার মেয়ের শরীরে আবদ্ধ করে দিলেন। তাকে রক্ষা করুন। কিন্তু সেই ঐশ্বরিক শক্তি ছিল অত্যন্ত বিপুল। লিম শাংয়ের শরীর তা সহ্য করতে পারল না। ফাটল দেখা দিল। এই ফাটলটি এখনও তার মৃত্যু মুহূর্তের স্মৃতি ধরে রেখেছে। মেয়ের প্রতি ভালোবাসা। তোমার জন্য আমার আকুতি। ভাগ্যের প্রতি অসন্তোষ। 3000 বছর। ফাটলগুলো আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। তাই লিং শাংয়ের শরীরের ফাটলগুলো শুধু শক্তির ব্যাপার নয়, এবং লিং জুয়ানের আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা রাখার কোনো জায়গা নেই। ফলে এতে ফাটল ধরে গেল। একমাত্র তুমিই তাকে তার জায়গা আনতে পারো। যান, আপনার মুক্তি সম্পূর্ণ করুন। আমি তোমার মাকে হত্যা করেছি। আমি জানি। তুমি আগেই জানতে। আমার মা আমার হৃদয়ে এক স্বর্গীয় স্মৃতি রেখে গেছেন। আমাকে সবকিছু বলো। আমি এখানে 3,000 বছর ধরে আছি। ফাটলগুলো সারানোর উপায় খুঁজছি না। কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার মা বলেছিলেন তুমি একদিন আমাকে খুঁজতে আসবে। কিন্তু তোমার কিছুই মনে থাকবে না। সে চায় আমি তোমাকে এখানে নিয়ে আসি। তোমাকে সত্য দেখতে দিই। তারপর সে চেয়েছিল আমি তোমাকে ব্যক্তিগতভাবে কিছু বলি। বোকা। আমি তোমাকে কখনো দোষারোপ করিনি। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ। তোমাকে বাঁচানোটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমার পছন্দগুলোকে নিজের শৃঙ্খল হিসেবে নিও না। তিনি আরও বললেন, যদি আপনি অপরাধবোধে আটকে থাকেন, সেটা সত্যিই আমাকে হতাশ করা হবে। ভালোভাবে বাঁচুন। জিয়াওশানের যত্ন নিতে আমাকে সাহায্য করুন। এটাই আমার শেষ ইচ্ছা। লিমজু। 3,000 বছর আগে। তোমাকে এটা বলার সুযোগ আমার হয়নি। আপনি কি এখন উঠে দাঁড়াতে ইচ্ছুক? আমি তোমার ফাটলটা সারানোর একটা উপায় খুঁজে বের করব। আমার মা বললেন, এই ফাটলটি কোনো রোগ নয়। সে তোমার জন্য যে উপহারটি রেখে গেছে, একমাত্র তুমি তাকে শান্ত করতে পারো। এর মানে কি? এই ফাটলটি একজন মায়ের আকুলতার বহিঃপ্রকাশ। তিনি তার মেয়ের অভাব বোধ করছিলেন। আমিও তোমাকে মিস করি। কিন্তু আমি তো শুধু তার মেয়ে। সে যা যা বাদ দিয়েছে তার সবটা নয়। আমার জীবনসঙ্গীর আকুতি তোমার জন্য। তাই আমি তার আকুতিটা নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। এটা তাকে বহন করে। মায়ের আকুতি ছিল বড় তীব্র। আমি একা এটা সামলাতে পারব না। কিন্তু দুজন মানুষ হয়তো সক্ষম হতে পারে। আমি করি। আমি এটা আর মাত্র একবারই করতে পারব। যথেষ্ট হয়েছে। কি হয়েছে? ফাটলটি ছড়িয়ে পড়ছে। প্রত্যাশার চেয়ে দ্রুত। আমাদের হাতে হয়তো বেশি সময় নেই। তুমি কি দোকানে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবে? চেষ্টা করে দেখুন। মা ঠিকই বলেছেন। তুমি সত্যি একগুয়ে কিন্তু কোমল হৃদয়ের মানুষ। সু জিউয়ান, কথা বলো না, শক্তি বাঁচিয়ে রাখো। আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে কখনো ঘৃণা করিনি। আমি তোমার মাকে কেন হত্যা করেছিলাম? কিন্তু তুমি আমাকেও বাঁচিয়েছ। তোমার ভাগ্যগ্রন্থ ছাড়া।
আমি 3 বছর বয়সে মারা গিয়েছিলাম। তোমার মা এই কৃতজ্ঞতার ঋণ শোধ করতেই তোমাকে বাঁচিয়েছেন। আমি তোমার জন্য 3,000 বছর অপেক্ষা করব। এটা আপনাকে বলার জন্য। ইউনশান, আমাকে একটু ধরে থাকো। সম্প্রদায় নেতার কি করা উচিত? আমার দোকানের মালিককে ব্যবহার করুন। তোমার আধ্যাত্মিক চেতনা অপর্যাপ্ত। সব দিন। এটি কেবল 70% পূরণ করতে পারে। বাকি 30% কি হবে? তার এমন আরেকজন ব্যক্তি প্রয়োজন যার সাথে তার একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে। অথবা 999 জন সাধারণ মানুষের আধ্যাত্মিক চেতনার সমষ্টি। খাতাটিতে 999 জন পূর্ববর্তী গ্রাহকের রেকর্ড রয়েছে। তারা এবং আমি সকলেই কর্মের দ্বারা আবদ্ধ, তাই না? হ্যাঁ, এরা সবাই সেই সব মানুষ যাদের আপনি সাহায্য করেছেন। আমি কি তাদের সাথে যোগাযোগ করতে পারি? হ্যাঁ, কিন্তু এটি হলো 1,000তম লেনদেনের বিষয়বস্তু। একবার সক্রিয় হলে আর ফিরে যাওয়া যাবে না। আপনি এগুলো সংগ্রহ করে আসছেন। 3000 বছর আগে আপনি আমাকে এটাই শেষ নির্দেশ দিয়েছিলেন। যদি একদিন আমাকে কাউকে বাঁচাতে হয়, তারপর এই শক্তিগুলো ব্যবহার করুন। তুমি অনেকদিন ধরে এই দিনটির প্রতীক্ষা করছিলে। তারপর এটি ব্যবহার করুন। আপনাকে এটা নিজে থেকেই শুরু করতে হবে। এটি 1,000তম লেনদেন। 999টি বন্ধনের শক্তি উন্মোচন করুন। লিংশানের আরোগ্যের বিনিময়ে আমি প্রত্নবস্তুর আত্মার শক্তি হারাবো। সাধারণ খতিয়ানে রূপান্তরিত। তুমি অদৃশ্য হয়ে যাবে। এটি অদৃশ্য হয়ে যায়নি। মিশনটি পূরণ করাই হলো। 3,000 বছর আগে। এটাই সেরা সমাপ্তি। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। আমি তোমারই একটি অংশ। এটাই এখনো সবচেয়ে আরামদায়ক। কাউন্টি ম্যাজিস্ট্রেটকে সমস্যায় ফেলুন। তাকে ভুলে যাও। আমি যার জন্য আকুল তার চেতনা এখনো অনুপস্থিত। কেবল তোমার চেতনা। তবেই লিংশুয়ানের আকুতির অবসান ঘটবে। লিংশুয়ান, আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করতে এসেছি। অবশেষে এসে গেছো, আহাম্মক। লিং জুয়ান। 3000 বছর আগে। আমি তোমার আশার এবং আমার এই আকুতি দূর করার অপেক্ষায় ছিলাম। দুঃখিত। এটা আমার দোষ। আমরা এই কথাটা কতবার বলেছি? আমার কোনো অনুশোচনা নেই। তুমি জিয়াওশানকে বাঁচিয়েছ। আমি 3 বছর ধরে মাছিলাম। এই 3 বছর আমার জীবনের সবচেয়ে সুখের সময়। আমার পছন্দগুলোকে নিজের শৃঙ্খল হিসেবে নিও না। শাওশানের ভালো করে যত্ন নিও। আমার জন্য তাকে ভালোবাসতে থাকো। তাহলে ভালোভাবে বাঁচুন। এটাই আমার শেষ ইচ্ছা। বিদায়, আমার প্রিয় বন্ধু। আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ। আমি দেখলাম। তিনি বলেছিলেন যে তার কোনো অনুশোচনা নেই। তুমি তোমার মাকে দেখেছিলে। আমি জানি সে বরাবরই এমন মানুষ। 3,000 বছর ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি সারা রাত ঘুমাইনি। ঘুম আসছে না। তুমি কি করার পরিকল্পনা করছো? আমরা কি দোকানটি চালু রাখব? 3,000 বছর আগে। এই দোকানটা আমার বাড়ি হয়ে উঠেছে। আপনার কেমন লাগছে? এটা অদ্ভুত। স্বস্তিদায়ক, কিন্তু কিছুটা শূন্য। দেবত্ব বিলুপ্ত। আপনার ফাটল পূরণ করতে ব্যবহৃত হয়। কোনো অনুশোচনা নেই। তুমি অবশেষে বুঝতে পেরেছ তোমার মা কি বোঝাতে চেয়েছিলেন। তিনি ঠিক বলেছেন। তোমার পছন্দের জন্য অনুশোচনা করো না। শুভ সকাল, জনাব সু। শুভ সকাল। গতবার দোকানদার আমাকে যে তাবিজটা দিয়েছিল সেটা সত্যিই খুব কাজের ছিল। আমি এটা অন্য একদিন কিনব। ভালো। জীওয়ান ভাই, আজ রাতে 2 পেক পান করতে চলে আসুন। ঠিক আছে, আমি আজ রাতে তোমার জন্য অপেক্ষা করব। আপনি এখানে খুব জনপ্রিয়। 3,000 বছরের দোকান খোলার। আপনি সবসময় কিছু লোকের সাথে পরিচিত হতে পারেন। সেই গ্রাহকরা। তারা সম্ভবত বুঝতে পারে না যে তারা আপনাকে সাহায্য করেছে। আমি সেই বন্ধন ও ক্ষমতাগুলো জানি না। যখন তারা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান করে তখন এটি স্বাভাবিকভাবেই উদ্ভূত হয়। তারা নিজেদের জীবনটা ভালোভাবেই যাপন করত। তুমি কি তাদের বলবে? প্রয়োজন নেই, তাদের সৌভাগ্যই সেরা খবর। ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা কি? দোকান খোলা অব্যাহত রাখুন। তবে আমাদের খাতাটি নতুন করে লিখতে হবে। একজন ব্যক্তি। হ্যাঁ, সম্ভবত। আমি থেকে সাহায্য করতে পারি। যাই হোক, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি কি নিশ্চিত যে আপনি নুয়ার বংশধর? তুমি যেখানে খুশি যেতে পারো। নুয়া গোত্রে আমি একমাত্র অবশিষ্ট আছি। আমি যেখানেই যাই না কেন সবসময় একা থাকি। এখানেই থাকছো না কেন? আমি এখনো একজন সঙ্গী পেতে পারি। তাহলে আমাকে তোমাকে তোমার মজুরি দিতে হবে। খাবার বা থাকার ব্যবস্থা করার প্রয়োজন নেই। একটি চুক্তি করুন। এটা কি? উড়ন্ত ঝাড়ু।
এক বৃদ্ধা এটি কিনেছিলেন। বলা হয়ে থাকে এটি ছাদ থেকে ঝরে পড়া পাতা ঝাড়তে ব্যবহৃত হয়। ফলে সে উপরে উঠে গেল এবং আর নামতে পারল না। আমি তাদের আনতে 3 বার গিয়েছিলাম। এটা কেমন? একজন পণ্ডিত একটি বিবাহের তাবিজ কিনেছিলেন। আমি পাশের বাড়ির মেয়েটির পিছু নিতে চাই। এর ফলে ফুই পুড়ে গেল। তার প্রাক্তন প্রেমিকা তার দরজায় এসে কড়া নাড়ল। আপনার দোকানে কি অভিযোগের হার অস্বাভাবিকভাবে বেশি? কিন্তু প্রতিটি অভিযোগই একটি নতুন গল্পের সূচনা। জিয়াউলি অভিযোগ করতে এসেছিল। অদৃশ্য হওয়ার চাদরটি তার মায়ের ভালোবাসা পুনরুজ্জীবিত করেছিল। গতকাল বাজারে তুমি মোর বাটার দিকে কতক্ষণ তাকিয়েছিলে? ঝাও তিয়েজ অভিযোগ করতে এসেছেন। ড্রাগনবধকারী তরবারিটি তার হারানো সাহস ফিরে পেল। চেন চ্যাংকিং অভিযোগ করতে এসেছিলেন। অমরত্বের অমিত জীবনের অর্থ পুনরুদ্ধার করেছে। গল্পের বইটির প্রথম অধ্যায় শেষ হয়েছে। আমি তোমাকে আমার প্রথম পাঠক হিসেবে ধার নেব। সুতরাং বিকৃত পণ্য ফেরতযোগ্য বা বিনিময়যোগ্য নয়। উদাসীনতা নয়। বরং এর মূল বিষয় হল এই বিশ্বাস রাখা যে তারা নিজেরাই উত্তর খুঁজে নিতে পারবে। আমি 3000 বছর আগে একটি ভুল করেছিলাম। বহু মানুষকে গৃহহীন করে রেখে 3000 বছর আমি এই দোকানটি খুলেছি। এর উদ্দেশ্য হল তাদের ফিরে আসার জন্য একটি জায়গা দেওয়া। ভুলটি এখন সংশোধন করা হয়েছে। কিন্তু দোকান অবশ্যই খোলা রাখতে হবে। কেন? কারণ নতুন গ্রাহক আসবে। তারা হয়তো এমন মানুষ নন যাদের কাছে আমি ঋণী। কিন্তু তাদেরও একটি জায়গার প্রয়োজন। এমন একটি জায়গা যেখানে আপনি অভিযোগ করতে এবং মনের কথা খুলে বলতে পারেন। যেখানে আপনি উত্তরটি খুঁজে পেতে পারেন। যারা আসে তারা সবাই ফিরে যেতে পারে। স্বাগতম। আমি যে জাদুর কলমটা কিনেছিলাম এটিতে আর ফুল ফোটে না। একটি চমৎকার লেখার শৈলী। যে ফুলগুলো ফোটে তা হৃদয়েই থাকে। সম্প্রতি কি আপনার লেখালেখির প্রতি আগ্রহ কমে গেছে? এটা কোনো ব্যাপার না। আসুন, এসে বসুন। আমাকে বলো কি হয়েছিল। প্রত্যেক দর্শনার্থীকে প্রত্যেকেরই নিজের একটি বাড়ি আছে।